আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমি আজকে পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ে এসএসসি প্লাস নবম দশম শ্রেণী তোমাদের পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ে আমি 3 স্টেপে আজকে আলোচনা করার চেষ্টা করব এবং একটি ক্লাসের মাধ্যমেই তোমাদের তত্ত্বীয় যে বিষয়গুলো আছে, তোমাদের ব্যবহারিক যে বিষয়গুলো আছে এবং পাশাপাশি তোমাদের যে গাণিতিক বিষয়গুলো আছে সেইগুলো ইনশাআল্লাহ আমি আলোচনা করার চেষ্টা করব। তো আমরা কথা বাড়াতে চাই না, আমরা চলে যাই। আজকের ক্লাসটি অবশ্যই অনেক সময় ধরে হবে, কারণ এক ক্লাসের মধ্যেই তোমার বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে, দেখো, প্রথমত এই তত্ত্বীয় বিষয়গুলো আমরা এই অধ্যায়ে আলোচনা করব। তারপরে দেখবা যে কিছু বিষয় থাকবে আমাদের প্র্যাকটিক্যাল রিলেটেড, অর্থাৎ ব্যবহারিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং লাস্টে আমরা আমাদের যে গাণিতিক বিষয়গুলো আছে, আমরা যা শিখলাম সেই অনুসারে আমরা গাণিতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটি খুব মনোযোগের সাথে তোমরা করো, কারণ তোমরা যদি আজকের ক্লাস মনোযোগের সাথে করো তাহলে প্রথমত তোমরা পদার্থবিজ্ঞান এর যে পরবর্তী চ্যাপ্টারগুলো রয়েছে, এই পরবর্তী চ্যাপ্টারগুলোর ম্যাথামেটিক্স তোমাদের কাছে অনেকটা ইজি হবে। পাশাপাশি তোমাদের প্র্যাকটিক্যাল নিয়ে ইনশাল্লাহ কোনো ধরনের ভয় থাকবে না, আমি আশা রাখি। এবং তোমাদের যে কঠিন কিছু অঙ্ক রয়েছে, ম্যাথামেটিক্স রয়েছে, গাণিতিক যে প্রবলেমগুলো রয়েছে, সেই প্রবলেমগুলো তোমাদের কাছে আর প্রবলেম থাকবে না। তো প্রথমত আসো, তোমরা যে পদার্থবিজ্ঞান শিখছো, তো পদার্থ শিখতে হইলে তোমাকে প্রথমে পদার্থের সংজ্ঞা জানতে হবে। হ্যাঁ, তুমি একটা বস্তুকে কখন তুমি পদার্থ বলবা, বলো? যখন তার ভেতরে পদার্থের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে তুমি কি বলবা? তাকে পদার্থ বলবা। প্রিয় শিক্ষার্থী, তুমি প্রথমে জানো যে একটি বস্তুর ভেতরে কি কি ধর্ম থাকলে তুমি ওই বস্তুটাকে পদার্থ বলবা। তো প্রথমত হচ্ছে, বস্তুটির যদি ভর থাকে, বস্তুর ভর থাকলে অবশ্যই ওই বস্তুটির কি থাকবে? ওজন থাকবে। তুমি ভালোভাবে চিন্তা করো, ওজন হলো, তুমি অলরেডি জানো যে কোনো বস্তুর ভরের সাথে তুমি নিউটনের মহাকর্ষীয় সূত্র তোমরা ক্লাস 8-এ পড়েছো। তো যদি আমি রিপিট করতে চাই, তো বিজ্ঞানী নিউটন বলেছেন যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণটা যদি পৃথিবী কোনো একটা বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে, তখন পৃথিবী দ্বারা ওই বস্তুটার আকর্ষণকে কি বলবা তুমি? অভিকর্ষণ বল বলবা। এখন অভিকর্ষণ বলের কারণে যখন বস্তুর বেগের পরিবর্তন হয়, তখন তুমি পড়েছো যে তাকে অভিকর্ষ ত্বরণ বলা হয়। এইভাবে একটি রাশি তুমি আয়ত্ত করেছো, অভিকর্ষ ত্বরণ নামে একটি রাশি আয়ত্ত করেছো। সুতরাং যদি বস্তুটির ভর থাকে, তাহলে অবশ্যই ওই বস্তুটির অভিকর্ষ ত্বরণ থাকবে, সেটা পৃথিবীতে হোক অথবা চাঁদে হোক। আমরা অলরেডি জানি পৃথিবীতে এই অভিকর্ষ ত্বরণের মান, একটি ধ্রুব মান ধরে নেওয়া হয়েছে 9.8 অথবা 8 অথবা 8.2, এবং চাঁদে অভিকর্ষ ত্বরণের মানটি হলো পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6/1 সুতরাং চাঁদে এবং পৃথিবীতে তুমি যেখানেই যাও, যদি তোমার ভর থাকে তাহলে অবশ্যই তোমার কি থাকবে? ওজন থাকবে। আর একটু ইনফরমেশন দিই, সেটা হলো ওজন এক ধরনের বল, এটি মনে রাখবা, যা আমরা কি করি? অনুভব করি। ওকে, তার মানে যে বস্তুটির ভর আছে, যার ওজন আছে, এবং ভর এবং ওজন থাকলে ওই বস্তুটি যদি জায়গা দখল করে অবস্থান করে, জায়গা দখল করে অবস্থান করে, সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো যদি বস্তুটি বল প্রয়োগে বাধা প্রদান করে, বল প্রয়োগে বাধা প্রদান করে, তাহলে তুমি কি বলবা? ওই বস্তুটিকে পদার্থ বলবা। এখন বিষয়টা হলো, বাতাস কি পদার্থ? তুমি চিন্তা করো তো, বাতাস এক ধরনের পদার্থ কিনা? অবশ্যই বাতাস পদার্থ। কিভাবে? তুমি যে পায়ে খেলা বলটি খেলো, ফুটবল যেটা, তুমি যখন বাজার থেকে কিনে নিয়ে আসো, প্রথমত ওই বলটি তৈরি করার পর বলটিতে পাম্প থাকে না, অর্থাৎ বলটি চুপসে থাকে। তুমি প্রথমেই ওই বলটি তুমি কি করবা? ওজন করে ফেলবা। পরে আবার তুমি ওই পাম্পার দিয়ে পাম্প দিবা, বলের ভেতরে বাতাস ঢুকাবা, তারপরে ওজন করো, দেখবে যে এর ওজন অনেকটা বেড়ে গেছে। তারপরে এনে যদি তুমি বল প্রয়োগ করো, তাহলে কিন্তু তার বাধা প্রদান করার ক্ষমতাও রয়েছে। সুতরাং বাতাসকে তুমি কি বলতে পারবা? পদার্থ বলতে পারবা। প্রিয় শিক্ষার্থী, আশা রাখি তোমরা পদার্থের সংজ্ঞাটা খুব ভালোভাবে আয়ত্ত করে ফেলেছো। এবার আসো, এই অধ্যায়টিতে তুমি প্রথম যে জিনিসটা জানবা সেটা হলো রাশি সম্পর্কে। এই রাশি, ওকে, এখানে আমি এই যে 2 নম্বর ইয়াতে লাইনে আমি লিখে রেখেছি, রাশি কি, এর প্রকারভেদ আলোচনা করো। তো প্রথমত আমি তোমাদের এই রাশি সম্পর্কে একটু কিছু বলি, যে রাশি হইল ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়। হ্যাঁ, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, যা কিছু
পরিমাপ করা যায় তাহলে তুমি কি বলবা? রাশি বলবা। ওকে, এখন বিষয়টা হলো এই যে পরিমাপ কথাটি আছে না, এই পরিমাপ জিনিসটা কি, এটারও একটা সংজ্ঞা আছে। পরিমাপ কাকে বলে? কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। নির্ণয় করাকে, যারা প্রথম দেখছো আমার পরামর্শ হলো যে তোমরা অবশ্যই এই সংজ্ঞাগুলো খাতায় লিখে নিবা এবং শুরু থেকে এই সংজ্ঞাগুলো তুমি আয়ত্ত করবা। ওকে, তাহলে তুমি প্রথমে রাশির সংজ্ঞা পাইলা, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। এখানে পরিমাপের বিষয়টি আছে, পরিমাপ কাকে বলে? কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। ওকে, এবার আসো, পরিমাপ যে তুমি করবা তাহলে অবশ্যই কোনো কিছুর কি করতে হবে? পরিমাণ নির্ণয় করতে হবে। এখন পরিমাণ নির্ণয় করতে গেলা, তুমি চিন্তা করো, তুমি বাজারে গেলা, এখন তোমার উদ্দেশ্য হলো কোনো কিছু তুমি পরিমাণ করে নিয়ে আসবা। এখন তোমাকে বাড়ি থেকে বলে দেওয়া হলো তুমি নিবা কি? তুমি নিবা চাউল আর তুমি নিবা আলু। প্রিয় শিক্ষার্থী, ভালোভাবে বিষয়টা ভালোভাবে তোমরা মনোযোগের সাথে শোনো, কারণ তোমাদের প্রশ্ন আসবে পরিমাপের এককের প্রয়োজনীয়তা আলোচনা করো। ঠিক আছে, পরিমাপ কাকে বলে, এর এককের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এখন তুমি বাজারে কিনতে গেলে চাউল, কিনতে গেলে আলু। এখন পরিমাপ যখন করবা তখন তুমি কি করবা? কোনো কিছু পরিমাণ নির্ণয় করছো। এখন তুমি বাসা থেকে তুমি কি করে গেছো যে আমি 5 পরিমাণে আমি কি করব? এই দুইটি নিয়ে আসবো। এবার তুমি চিন্তা করো তো, এই যে তুমি 5 পরিমাণে নিয়ে আসবা, তো তুমি তো এরকম করতে পারো যে আমি 5টি আলু নিব, 5টি আলু নিব আর 5 কেজি চাউল নিব। এই যে দেখো 5-এর পাশে তুমি যে দুইটি ওয়ার্ড ব্যবহার করেছো, এই ওয়ার্ড দুইটি যদি চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে চাউলের ক্ষেত্রে তুমি যদি এরকম করো যে 5টি চাউল নিবা, তো বিষয়টা কতটা মানানসই হয় একবার চিন্তা করো তো। তুমি বাজারে গিয়ে 5টি চাউল নিলা, ওকে, অথবা তুমি কি করছো, এইখানে তুমি 5 কেজি আলু নিলা, ওকে, এটা এটা মানাচ্ছে, ঠিক আছে, 5 কেজি আলু নিলা। এখন তুমি যদি এই যে পাশে 5-এর পাশে যে ওয়ার্ডগুলো যে ব্যবহার করছো, এই ওয়ার্ডগুলোকে মূলত কি বলা হয়? একক বলে। এই এককের প্রয়োজনটা কেন আছে? কারণ তুমি যদি একক উল্টাপাল্টা করে দাও তাহলে দেখা যাচ্ছে তোমার দৈনন্দিন কাজকর্ম তুমি সঠিকভাবে চালাতে পারবে না। আসো আরেকটি উদাহরণ দিই তোমাকে। দেখো, তুমি একটা ওষুধ খাবা, তোমার জ্বর হয়েছে, হ্যাঁ, এই জ্বরের কারণে তুমি কি করবা? ওষুধ খাবা। তো তোমাকে ডক্টরে সাজেস্ট করলো, মানে তোমাকে ডাক্তারে বললো যে 500 মিলিগ্রামের তুমি কি করবা? একটি নাপা ট্যাবলেট খাবা। নাপা ট্যাবলেট, ঠিক আছে, নাপা ট্যাবলেট খাবা। এখন তুমি চিন্তা করো, 500 মিলিগ্রামের তুমি নাপা ট্যাবলেট খেতে বলেছে তোমাকে। এখন তুমি যদি এই 500 মিলিগ্রাম না খেয়ে তুমি 500 গ্রাম নাপা খাও, তাহলে তোমার কি অবস্থা হবে? অর্থাৎ এই মিলিগ্রামের জায়গায় তুমি যদি গ্রাম লাগিয়ে দাও, অথবা গ্রামের জায়গায় তুমি যদি টি লাগিয়ে দাও, তাহলে এই ওয়ার্ডগুলোর কারণে তোমার যে মানে পরিমাপটা সেটা কি হচ্ছে? অনেক পার্থক্য হয়ে যাচ্ছে। তারপরে তুমি চিন্তা করে দেখো, তুমি যদি তরকারি রান্না করো, সুস্বাদু তরকারি, তাহলে তুমি যদি পরিমাপ করে করে মশলাগুলো না দাও, সেই ক্ষেত্রে তুমি কি করতে পারবে না? তুমি তরকারিটাকে খেতে পারবে না। সুতরাং আমরা এই বিষয়গুলো আলোচনা করে আমরা লাস্টে বলবো যে সুতরাং আমরা বলতে পারি পরিমাপের এককের প্রয়োজনীয়তা সবচাইতে বেশি। ওকে, তো এখানে তোমরা পরিমাপের সংজ্ঞা, রাশির সংজ্ঞা, পরিমাপের এককের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এই প্রশ্নটি প্রচুর আসে যে পরিমাপের এককের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। আমি বলবো তুমি পরিমাপের প্রথমে সংজ্ঞা লিখবা, তারপরে তুমি এই জীবন রক্ষাকারী ওষুধের সংজ্ঞা দাও, তারপরে আমরা প্রতিদিন ব্যবহার্য আমাদের যে খাবারে তরকারিতে লবণ আমরা প্রয়োগ করি, তারপরে আমরা যে জামা কাপড়গুলো যে পরি সেইগুলো যদি সঠিক পরিমাপে বা সঠিক মাপজোখে আমরা যদি না পড়ি তাহলে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না। সুতরাং এই 2-3টি উদাহরণ দেওয়ার পর তুমি লাস্টে কি বলতে পারো? সুতরাং অপরের আলোচনা থেকে বোঝা যায় যে পরিমাপের এককের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ওকে, ঠিক আছে, আমরা সামনে আগাই, এগুলো তত্ত্বীয় বিষয়। এইবার আমরা দেখব রাশি। রাশি সম্পর্কে আরেকটু আলোচনা করে নিই। এই রাশি 2 প্রকার, ঠিক আছে, রাশি কয় প্রকার? 2 প্রকার। এক ধরনের রাশি হলো মৌলিক রাশি, অর্থাৎ একটি হলো মৌলিক রাশি
আরেকটি হলো যৌগিক রাশি। প্রিয় শিক্ষার্থী, আমি বলবো যে এই যৌগিক রাশি যখন তুমি বলবা, এই যৌগিক রাশির আরেকটি নাম হলো লব্ধ রাশি। ওকে, এখন এই মৌলিক রাশি সম্পর্কে আমি প্রথমে তোমাকে বলি যে মৌলিক রাশি পৃথিবীতে মোট 7টি রয়েছে। ওকে, মৌলিক রাশির সংখ্যা হলো পৃথিবীতে মোট 7টি। এই 7টি মৌলিক রাশি প্রথমে তুমি আয়ত্ত করবা। তার আগে মৌলিক রাশির যদি সংখ্যা আসে তাহলে কি করবা? মৌলিক রাশির সংখ্যা হলো যে সকল রাশিকে অন্য কোনো রাশি থেকে লাভ করা যায় না, অর্থাৎ যাদেরকে ভাঙলে অন্য কোনো রাশি তুমি পাবে না, সেই রাশিগুলোকে কি করা যায়, কি বলা যায়? মৌলিক রাশি বলা যায়। যৌগিক রাশি কাকে বলে? যে সকল রাশিকে ভাঙলে একাধিক মৌলিক রাশি পাওয়া যায় তাদেরকে তুমি যৌগিক রাশি বা লব্ধ রাশি বলবা। এবার আসো, আর এখানে আমি তোমাদের বলবো এই যে এই যৌগিক রাশি থেকে তোমাদের বেশ কিছু প্রশ্ন আসে। তার মধ্যে কিছু বোর্ডে আমি দেখেছি যে এরকম প্রশ্ন আসছে যে ক্ষমতা একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো। ক্ষমতা একটি লব্ধ রাশি, লব্ধ রাশি ব্যাখ্যা করো। এখানে খেয়াল করে দেখো, তুমি যদি ক্ষমতার সংজ্ঞা জানো তো ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, অর্থাৎ কাজ বাই সময়। সময়ের সাথে কোনো একটা বস্তু যে পরিমাণ কাজ করে সেটাকেই বলা হয় কি? ক্ষমতা। তার মানে ক্ষমতাকে ভাঙতে গেলে দেখো অলরেডি আমরা কিন্তু দুই ধরনের রাশি পেয়ে গেছি, কাজ পেয়েছি, সময় পেয়েছি। আবার কাজকে যদি আমরা ভাঙতে যাই তাহলে কাজ ডাব্লিউ ইকুয়াল টু আমরা আবার জানি এফ এস, তার মানে বল গুণ সরণ, এই ধরনের একটা জানি। তার মানে কাজকে তুমি ভাঙছো যখন, তখন বল গুণ সরণ পাচ্ছ, নিচে আবার সময় আছে, এই সময়কে তুমি ভাঙতে পারছো না। তার মানে ক্ষমতাকে ভাঙলে দেখো একটার পরে একটা নতুন নতুন রাশি আসছে। আবার তুমি নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে জানো এফ ইকুয়াল টু এম এ, অর্থাৎ বল ইকুয়াল টু ভর গুণ ত্বরণ, ত্বরণ, আর তার সাথে আছে কি? সরণ, তার নিচে কি আছে? সময় আছে। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি এইভাবে দেখো তাহলে দেখবে যে ক্ষমতাকে ভাঙলে লাস্টে একাধিক মৌলিক রাশি পাওয়া যাচ্ছে। সুতরাং ক্ষমতা হচ্ছে কি? একটি লব্ধ রাশি। ওকে, এইভাবে তুমি এই প্রশ্নের অ্যান্সারগুলো সমাধান করবা। এবার আসো আমরা মৌলিক রাশি নিয়ে কিছু কথা বলি। মৌলিক রাশি টোটাল কয়টি? 7টি। ওকে, এই 7টি মৌলিক রাশি তুমি অবশ্যই এমসিকিউ এর জন্য ভালোভাবে করবা। মৌলিক 7টি রাশি। এই 7টি রাশির মধ্যে প্রথম রাশিটির নাম হলো দৈর্ঘ্য। দৈর্ঘ্য, তারপর ভর, তারপর সময়, 4 নম্বর হলো তাপমাত্রা, 5 নম্বর হলো তড়িৎ প্রবাহ, 5 নম্বর হলো তড়িৎ প্রবাহ, 6 নম্বর হলো তড়িৎ প্রবাহকে এখানে কিন্তু বিদ্যুৎ প্রবাহ বলা হয়, বিদ্যুৎ প্রবাহ একই জিনিস। তারপরে আরেকটি হচ্ছে 6 নম্বর হচ্ছে দীপন তীব্রতা। দীপন তীব্রতাকে তুমি বলতে পারো আলোক ঔজ্জ্বল্য। 7 নম্বর হলো পদার্থের পরিমাণ। এই 7টি মৌলিক রাশি তোমরা অবশ্যই মনে রাখবা। আর আমি তোমাদের পরামর্শ দিব এই 7টি মৌলিক রাশির মধ্যে তোমরা অবশ্যই 3টি মৌলিক রাশির মাত্রা, তারপরে একক, এই বিষয়গুলো অবশ্যই তোমরা আয়ত্ত করবা। তাহলে দেখো, আমি যদি দৈর্ঘ্যের কথা বলি তো লেন্থ মানে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের মাত্রা বড় হাতের এল, তোমরা অবশ্যই এটা ছোটস্থ করবা। এবং দৈর্ঘ্যের একক হলো মিটার। মিটার ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। ওকে, আমি এইখানে তোমাকে একটু পরামর্শ দিব। দৈর্ঘ্যের মাত্রা যেমন ছোট বড় হাতের এল বা এর একক যেমন মিটার, তেমন দৈর্ঘ্যের মাত্রা যখন এল হয় এই প্রস্থের মাত্রাও একই। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তারপরে গভীরতা, গভীরতা, তারপরে দূরত্ব, সরণ, বেদ, পুরুত্ব, এই সবগুলোর মাত্রা হলো বড় হাতের এল। এবং এই সবগুলোই যদি থাকে তাহলে তাদের একক হবে কি? তুমি যখন গাণিতিক সমস্যা সমাধান করবা তখন তাদের একক তুমি কি দিবা? মিটার দিবা। ওকে, তাই তোমাকে আমি বলবো যে অবশ্যই এই 1 নম্বরের যে আছে, মৌলিক রাশিটা আছে, এইটার মাত্রা এবং একক তুমি ভালোভাবে ঠোঁটস্থ করবা। তারপরে চলে আসো ভর। এই ভর এর মাত্রা হলো বড় হাতের এম এবং একক হলো কেজি। ওকে, সময় বড় হাতের টি মাত্রা এবং তার একক হলো সেকেন্ড।
ছোট হাতের এস দ্বারা প্রকাশ করা হয়, তাপমাত্রাকে থিটা দ্বারা, মাত্রা হলো থিটা এবং তাপমাত্রার একক হলো কেলভিন, এবং কেলভিনকে ছোট হাতের কে দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এখানে তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা হয়, যার একক হলো অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার বড় হাতের এ দ্বারা প্রকাশ করা হয়। এখানে দীপন তীব্রতা, এটাকে এল দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হচ্ছে ক্যান্ডেলা। সিডি মানে হলো ক্যান্ডেলা, ক্যান্ডেলা। ওকে, আর লাস্টে হলো পদার্থের পরিমাণ, যাকে তুমি এন দ্বারা প্রকাশ করবে, এবং পদার্থের পরিমাণের একক হলো মোল। মোল না, মোল। ওকে, এই 7টি মৌলিক রাশি রয়েছে। তার মধ্যে আমি তোমাকে পরামর্শ দিব যে তুমি অবশ্যই 3টি মৌলিক রাশির মাত্রা এবং একক খুব ভালোভাবে কমপ্লিট করবা। একটা হলো দৈর্ঘ্য, ভর, সময়। এই 3টির একক খুব ভালোভাবে কমপ্লিট করে রাখবা, কারণ এই 3টির একক দিয়ে দেখবা যে তোমাদের 2, 3, 4 এই অধ্যায়ের অঙ্কগুলো তুমি সমাধান করতে, এইগুলোকে প্রত্যেক ক্ষেত্রে তুমি ইউজ করছো। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা মৌলিক রাশির 2 ধরনের ভাগ সম্পর্কে আমরা দেখলাম। এবার আমরা আমরা রাশির 2 ধরনের ভাগ, একটা হলো মৌলিক রাশি আর একটা হলো যৌগিক রাশি। এই 2 রাশির ভাগ সম্পর্কে আমরা দেখলাম এই রাশি 2টির সাথে রিলেটেড যে প্রশ্ন আসে, যেমন আমি এখানে ক্ষমতা একটি লব্ধ রাশি, এই প্রশ্নটার অ্যান্সারটা আমি বলে দিলাম। হইতে পারে তোমার ওই বেগ একটি লব্ধ রাশি, কেন ব্যাখ্যা করো, এই ধরনের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, সুতরাং যেই প্রশ্নটাই দেখ না কেন, তুমি সুন্দরভাবে আগে তুমি লব্ধ রাশির সংজ্ঞাটা লিখে ফেলবা, তারপরে যেই রাশিটা দিবে ওটাকে বিশ্লেষণ করে বলবা যে উপরের আলোচনা থেকে দেখা যায় যে এই রাশিটিকে বিশ্লেষণ করলে একাধিক মৌলিক রাশি পাওয়া যাচ্ছে, সুতরাং এই রাশিটি হলো একটি লব্ধ রাশি। ওকে, আমরা এবার রাশি সম্পর্কে আরো 2টি তথ্য আমরা জানি। এর উপর ভিত্তি করে, মান ও দিকের উপর ভিত্তি করে রাশি কয় প্রকার? 2 ধরনের। এক ধরনের রাশির নাম হলো স্কেলার রাশি, আরেক ধরনের রাশির নাম হলো ভেক্টর রাশি। প্রিয় শিক্ষার্থী, তোমরা শুধুমাত্র স্কেলার এবং ভেক্টর রাশিটা সংখ্যাটা মনে রাখবা, এবং কয়েক ধরনের রাশি আছে যেগুলো ভেক্টর রাশি, এইগুলো শুধুমাত্র একটু মুখস্থ করার চেষ্টা করবা। তোমাদের ভেক্টর সম্পর্কিত আলোচনা ফিজিক্সের এসএসসি লেভেলে খুব একটা নেই, শুধুমাত্র হায়ার ম্যাথে কিছু আলোচনা রয়েছে ভেক্টর সম্পর্কে। তো তোমরা মনে রাখবা যে সকল রাশিকে প্রকাশ করতে শুধুমাত্র মানের দরকার হয়, শুধুমাত্র কিসের দরকার হয়? মান, দিকের দরকার হয় না, তাদেরকে তুমি কি বলবা? স্কেলার রাশি বলবা। আর যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়েরই দরকার হয়, তাদেরকে তুমি কি বলবা? ভেক্টর রাশি বলবা। সেই দিক থেকে তুমি এই স্কেলার রাশিকে কি বলতে পারো? এটাকে বলতে পারো অদিক রাশি। তার মানে এটাকে দিকের কোনো প্রয়োজন হয় না, এই স্কেলার রাশিতে দিক নির্ণয়ের কোনো প্রয়োজন হয় না। এজন্য তুমি কি বলছো? যে স্কেলার রাশি হচ্ছে এক ধরনের অদিক রাশি, আর ভেক্টর রাশিতে মান এবং দিক উভয়েরই দরকার হয়, এজন্য ভেক্টর রাশি হচ্ছে সদিক রাশি। ওকে, বা দিক রাশি, সদিক রাশি নয়, দিক রাশি। ওকে, এখন এই ভেক্টর সম্পর্কে তোমাদের এই 1 নম্বর অধ্যায়ের এক ধরনের প্রশ্ন আসে, যেটি খ নম্বরের আলোচনায় ব্যবহৃত হয়। যেমন কিছু বোর্ডে আমি দেখেছি যে ক্ষমতা একটি লব্ধ রাশি, ক্ষমতা একটি লব্ধ রাশি, এই বিষয়টা আমরা আলোচনা করেছি। ভেক্টর রাশি সম্পর্কে হয়তোবা এই ধরনের প্রশ্ন আসে যে 30 কিলোমিটার/আওয়ার বেগে একটি গাড়ি উত্তর দিকে চলছে, এরকম টাইপের। অর্থাৎ কোনো গাড়ির বেগ 30 কিলোমিটার/আওয়ার উত্তর দিকে বলতে কি বুঝো? এই ধরনের কিছু প্রশ্ন হয়তো বা ভেক্টর রাশি রিলেটেড আসে। ওকে, তাহলে আমরা রাশি সম্পর্কে কোনো আলোচনার দিকে না যাই, আমরা সামনে অগ্রসর হই। আমাদের এবারে আলোচনা করবো, দেখো, ভার্নিয়ার স্কেল সম্পর্কে। ওকে, তো ভার্নিয়ার স্কেলের আগে এক ধরনের প্রশ্ন আছে, মাত্রা কাকে বলে। তো ছোট্ট একটা প্রশ্ন আসে, মাত্রা কি? তোমরা এই প্রশ্নটি ভালোভাবে করে নিবা যে কোনো যৌগিক রাশিতে বিদ্যমান মৌলিক রাশিগুলোর যে সূচক রয়েছে, মানে যে পাওয়ার রয়েছে, সেই পাওয়ার হলো কি? মাত্রা। এবার আসো ভার্নিয়ার স্কেল সম্পর্কে কিছু আলোচনা করি। তোমরা এই ধরনের স্কেল নিশ্চয়ই দেখেছো, এই স্কেলটিকে বলা হয় মিটার স্কেল। ঠিক আছে, এবং এই স্কেলে দেখবা যে ক্ষুদ্রতম এই সেন্টিমিটার এককে একদিকে দাগাঙ্কিত রয়েছে, এই যে উপরের দিক হচ্ছে সেন্টিমিটার আর এই নিচের দিক হচ্ছে ইঞ্চিতে দাগাঙ্কিত রয়েছে। ওকে, আবার আমরা যদি দেখি যে সেন্টিমিটারে যে দাগাঙ্কিত রয়েছে, অর্থাৎ এখানে 0 দাগ, ধরে নাও যে এটা 1 দাগ, এই 0 থেকে 1 দাগের মধ্যে আবার 10টি দাগ রয়েছে, এইভাবে সমান 10টি দাগ রয়েছে। অর্থাৎ টোটাল ভাগ হচ্ছে কত? 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে এই 1 সেন্টিমিটার
এই 1 সেন্টিমিটারটা সমান 10 ভাগে ভাগ হয়েছে, যেখানে এক এক ভাগকে তুমি কি বলছো, মিলিমিটার বলছো। তার মানে 1 সেন্টিমিটারে হয় কত মিলিমিটার, 10 মিলিমিটার। তো তোমার কাছে যে এই মিটার স্কেলটি রয়েছে, এই মিটার স্কেলের সাহায্যে তুমি কি করতে পারো, এই ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্যকে তুমি মাপতে পারো। এই 1 ভাগকে তুমি কি বলছো, 1 মিলিমিটার, এই দৈর্ঘ্যটা মাপতে পারবা। এখন তুমি চিন্তা করো তো, 1 মিলিমিটারের চেয়ে যদি ছোট কোনো দৈর্ঘ্য তুমি পরিমাপ করতে চাও, এই 1 মিলিমিটারের চেয়ে যদি ছোট কোনো দৈর্ঘ্য তুমি পরিমাপ করতে চাও, তাহলে তুমি কি ধরনের স্কেল ব্যবহার করবা? তো বিজ্ঞানীরা সবসময় বিজ্ঞানীরা না, আসলে মানুষেরা তাদের দৈনন্দিন জীবনের যে কাজকর্মগুলো আছে, সেই কাজকর্মগুলো সহজ করার জন্য নতুন নতুন চিন্তা ভাবনা সর্বদাই তারা কিন্তু নিয়ে এসেছে। এবং পিয়েরে ভার্নিয়ার নামে এক বিজ্ঞানী, তিনি কি করেছেন, এই 1 মিলিমিটারের চেয়ে ছোট একক নির্ণয়ের জন্য এক ধরনের স্কেল আবিষ্কার করেন, স্কেল তৈরি করেন, যে স্কেলটার নাম তার নিজের নাম অনুসারে ভার্নিয়ার স্কেল রাখা হয়েছে। ওকে, এবং এই ভার্নিয়ার স্কেলের সাহায্যে তুমি কি করতে পারবা, 1 মিলিমিটারের চেয়ে ছোট দৈর্ঘ্য যেগুলো রয়েছে, সেই দৈর্ঘ্যগুলো তুমি পরিমাপ করতে পারবা। আমার কাছে এক ধরনের স্কেল রয়েছে, এই যে এই ধরনের স্কেলটি, এই স্কেল যেখানে 2টা চুয়াল রয়েছে, এই স্কেলটির নাম হলো স্লাইড ক্যালিপার্স। এবং এই স্লাইড ক্যালিপার্সটা হচ্ছে কি ধরনের, এই যে তুমি এই মিটার স্কেলটি দেখছো, এই মিটার স্কেলটি হলো এই যে এই দণ্ডটা, যেটার উপর দিয়ে এইটা যাওয়া আসা করছে, এইটা হলো তোমার মিটার বা মিটার স্কেল। এর উপরে দেখো ছোট্ট স্কেলটি স্লাইড হচ্ছে, ঠিক আছে, সামনে পেছনে যাওয়া আসা করছে। সেই ক্ষেত্রে এই ছোট স্কেলটির নাম হচ্ছে কি, ভার্নিয়ার স্কেল। এবার ভার্নিয়ার স্কেল সম্পর্কে আমি তোমাকে কয়েকটি তথ্য মুখস্থ করার কথা বলবো, বুঝে মুখস্থ করার কথা বলবো, ঠিক আছে। ভার্নিয়ার স্কেল সম্পর্কে কয়েক ধরনের সংজ্ঞা তুমি আয়ত্ত করবা। প্রথমত ভার্নিয়ার স্কেল রিলেটেড 3টি টার্ম তুমি মনে রাখবা, সেটা হলো ভার্নিয়ার স্কেল এর মান থেকে বা ভার্নিয়ার স্কেলের মাধ্যমে তুমি কি করবা, মূল পাঠ বা প্রধান পাঠ, এই ধরনের একটা তুমি টার্ম পাবা। তারপরে ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক, এই ভার্নিয়ার ধ্রুবককে ভিসি দ্বারা প্রকাশ করা হয়, এইটা সম্পর্কে তুমি জানবা। তারপরে হলো ভার্নিয়ার সমপাতন। এই 3টি বিষয় সম্পর্কে তুমি কি করবা, ভালোভাবে জেনে রাখবা। ওকে, এই ভার্নিয়ার সমপাতন, এই 3টি বিষয় সম্পর্কে আমি তোমাদের জানাবো। তো প্রথমত আমরা আসো এই ভার্নিয়ার ধ্রুবক নিয়ে কিছু কথা বলি, ভার্নিয়ার ধ্রুবক নিয়ে। ওকে, এখন ভার্নিয়ার ধ্রুবকটা কি? তো ভার্নিয়ার ধ্রুবক এই যে ভিসি দ্বারা প্রকাশ করা হয়। তুমি ইতিমধ্যে জেনে ফেলেছো যে মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের মান হলো কত, 1 মিলিমিটার। ওকে, এবং মূল স্কেলের পাশে তুমি ছোট স্কেল ব্যবহার করেছো। আমার কাছে যে স্কেলটি আছে, সেই স্কেলটিতে এই যে ছোট যে স্কেলটি, এই স্কেলটিতে তোমার ভাগ সংখ্যা আছে টোটাল 50টি। এক একটি ভার্নিয়ার স্কেলে এক এক ধরনের ভাগ থাকতে পারে। কোনো ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা হচ্ছে 50টি রয়েছে, কোনো ভার্নিয়ার স্কেল রয়েছে যেখানে ভাগ সংখ্যা 20টি রয়েছে, কোনো ভার্নিয়ার স্কেল রয়েছে যেখানে ভাগ সংখ্যা হচ্ছে 10টি রয়েছে। এখন এই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যার উপর নির্ভর করে ভার্নিয়ার ধ্রুবকের মান, ভার্নিয়ার ধ্রুবকের মান, ঠিক আছে। তো ভার্নিয়ার ধ্রুবকটা কি? ভার্নিয়ার ধ্রুবকটা হলো যে মূল স্কেলের 1 ভাগ, তাহলে অবশ্যই মূল স্কেল মানে আমাদের যে মিটার স্কেল, এইখানে মূল স্কেলের 1 ভাগ হচ্ছে 1 মিলিমিটার। এইটার চেয়ে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ অবশ্যই ছোট হবে, কারণ তুমি তো 1 মিলিমিটারের চেয়ে ছোট কোনো দৈর্ঘ্য মাপতে চাচ্ছ। তাহলে ছোট দৈর্ঘ্য মাপতে চাচ্ছ দিয়ে এক ধরনের স্কেল তুমি তৈরি করলা, ওই স্কেলে যে ভাগগুলো দিয়েছো সেইগুলো নিঃসন্দেহে 1 মিলিমিটারের সমান অথবা 1 মিলিমিটারের চাইতে বড় হবে না, অবশ্যই 1 মিলিমিটারের চাইতে ছোট হবে। এখন মূল স্কেলের 1 ভাগ ভার্নিয়ার স্কেলের 1 ভাগের চাইতে যতটুকু ছোট হয়, সেই পরিমাণটাই হলো তোমার কি, ভার্নিয়ার ধ্রুবক। আমি আবারও বলছি যে মূল স্কেলের 1 ভাগ, ধরো মূল স্কেলের 1 ভাগের মান কত, মূল স্কেলের 1 ভাগ যেটার মান তুমি জানো 1 মিলিমিটার। এই 1 মিলিমিটারের চেয়ে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ, ভার্নিয়ার স্কেলের 1 ভাগ, ক্ষুদ্রতম 1 ভাগ কতটুকু ছোট, যতটুকু ছোট হয় তার পরিমাণকে তুমি কি বলবা, ভার্নিয়ার ধ্রুবক বলবা। তার মানে ভার্নিয়ার ধ্রুবক ভিসি আমরা যদি মূল স্কেলের 1 ভাগকে এস দ্বারা প্রকাশ করি আর ভার্নিয়ারের ভাগ সংখ্যাকে, তার মানে আমাদের কাছে যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা রয়েছে, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, এটাকে যদি আমরা এন দ্বারা প্রকাশ করি তাহলে কি আসবে, এস বাই এন আসবে। অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞাটা হবে
মূল স্কেলের এক ভাগকে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দ্বারা ভাগ করলে যে পরিমাণটুকু পাবো আমরা সেটাই হলো কি ভার্নিয়ার ধ্রুবক পাবো আমরা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিষয়টি বুঝেছো। তো ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞা হয়ে গেল। ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞা যদি বলতে চাও তাহলে তুমি বলবা মূল স্কেলের এক ভাগকে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দ্বারা ভাগ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকেই ভার্নিয়ার ধ্রুবক বলা হয়। এইটাও তুমি সংজ্ঞা বলতে পারো। পাশাপাশি তুমি বলতে পারো যে মূল স্কেলের এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ যতটুকু ছোট তার পরিমাণকেই কি বলা হয় ভার্নিয়ার ধ্রুবক বলা হয়। ওকে, তো এই ভার্নিয়ার ধ্রুবক সম্পর্কিত একটা প্রশ্ন আসে তোমাদের সৃজনশীল। আমি একটু সৃজনশীলে চলে যাচ্ছি, কারণ হ্যাঁ এই যে এখানে এইটাতে দেখো তোমাদের গ নম্বর প্রশ্নটা আগে পড়ো। এইখানে গ নম্বর প্রশ্নটা পড়ো। গ নম্বর প্রশ্নে বলছে যে স্লাইড ক্যালিপার্সটির মূল স্কেলের কত ভাগ ভার্নিয়ার স্কেলের কত ভাগের সমান নির্ণয় করো। এইটা হলো তোমার চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসছে। স্লাইড ক্যালিপার্সের সাথে এই যে মূল স্কেলের কত ভাগ, তার মানে মূল স্কেলের কয় ভাগ ভার্নিয়ার স্কেলের কত ভাগের সমান নির্ণয় করো। এখন তোমার উপরে যে তথ্য আছে এই তথ্যটা তুমি দেখো। এখানে বলছে একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভরের দৈর্ঘ্য 1 মিলিমিটার। তার মানে তোমার দেওয়া আছে কি যে মূল স্কেল মানেই হলো প্রধান স্কেল, তাহলে প্রধান স্কেলের এক ভাগের মান 1 মিলিমিটার, এটা দেওয়া আছে। এবং দেওয়া আছে ভার্নিয়ার ধ্রুবক ভিসির মান দেওয়া আছে, যেটার মান কত 0.005 সেন্টিমিটার। এখন তুমি সেন্টিমিটার থেকে যদি মিলিমিটারে নিয়ে আসো তাহলে কত হবে 0.005। এটাকে তুমি কি করবা গুণ দিবা। সেন্টিমিটার থেকে মিলিমিটারে নিয়ে আসতে গেলে তুমি কি করবা গুণ দিবা, কত দিয়ে 10 দিয়ে। তাহলে 10 দিয়ে গুণ দিলে তুমি কি পাবা সেন্টিমিটার থেকে মিলিমিটার পাবা। তাহলে এটা কত আসবে, এখানে এটা আসবে তোমার 0.05 মিলিমিটার আসবে। ওকে, তারপরে তুমি ভার্নিয়ার ধ্রুবকের মানটা মিলিমিটার এককে প্রকাশ করে নিলে। এখন তোমার প্রশ্ন হচ্ছে আমি কেন মিলিমিটার এককে প্রকাশ করব? এখানে দেখো মূল স্কেলের এক ভাগের মান কত দেওয়া আছে 1 মিলিমিটার দেওয়া আছে, তাহলে ভার্নিয়ার ধ্রুবকের মানটা আবার সেন্টিমিটার এককে দেওয়া আছে। তাহলে তুমি কি করবা মূল স্কেলের এক ভাগের মানের সাথে মিল রেখে তুমি সেন্টিমিটার এককটাকে মিলিমিটার এককে প্রকাশ করবে। এখন তোমার যে বিষয়টা সেটা হলো যে ভার্নিয়ার ধ্রুবক যেটা তুমি পেয়েছো এই ভার্নিয়ার ধ্রুবকের মানটা হলো 0.05 মিলিমিটার। এবং তুমি আরেকটি সংজ্ঞায় বলেছিলা যে ভার্নিয়ার ধ্রুবক, এই ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞা হলো মূল স্কেলের এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ যতটুকু ছোট তার পরিমাণকেই কি বলা হয় ভার্নিয়ার ধ্রুবক বলা হয়। তুমি চিন্তা করো তোমার কাছে 100 টাকা আছে আর তোমার ফ্রেন্ডের কাছে আছে 80 টাকা। এখন তোমার ফ্রেন্ডের কাছে কত টাকা কম আছে, মানে কতটুকু ছোট টাকা আছে, ঠিক আছে না? তার মানে কত কম আছে 20 টাকা কম আছে। তার মানে ভার্নিয়ার ধ্রুবক যেই টাকাটা কম আছে সেটার নামই হলো ভার্নিয়ার ধ্রুবক। ওকে, সেই ক্ষেত্রে তোমার কাছে আছে কত মূল স্কেলের এক ভাগের মান হচ্ছে 1 মিলিমিটার। তার মানে ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞাটা হলো মূল স্কেলের এক ভাগ। এই এক ভাগ থেকে তুমি কি করবা ওই ভার্নিয়ার স্কেলের এক ভাগটাকে বাদ দিয়ে দিবা। ভার্নিয়ার স্কেলের এক ভাগ যতটুকু হয়, যেমন মূল স্কেলের এক ভাগ মানে তোমার কাছে 100 টাকা আছে আর ভার্নিয়ার স্কেলের এক ভাগ মানে তোমার ছোট বন্ধুর কাছে আছে 80 টাকা। তার মানে কত টাকা কম আছে 100 থেকে তুমি 80 টাকা বাদ দাও, তাহলে 20 টাকা কম আছে। সেই ক্ষেত্রে 20 টাকাই মনে করবা যে ভার্নিয়ার ধ্রুবক। তার মানে মূল স্কেলের এক ভাগ থেকে ভার্নিয়ার স্কেলের এক ভাগ তুমি বিয়োগ করবা, বিয়োগ করলে যে পরিমাণটুকু পাবা তুমি সেটার নাম হলো ভার্নিয়ার ধ্রুবক। এখন তুমি দেখো তোমার গ নাম্বার প্রশ্নে এইগুলো মান কিন্তু দেওয়া ছিল, তাই তুমি প্রথমেই লিখবা দেওয়া আছে দিয়ে লিখে তুমি মূল স্কেলের এক ভাগ লিখবা, ভার্নিয়ার ধ্রুবক লিখবা, লিখে সেইটাকে কি করবা মিলিমিটার এককে প্রকাশ করবা। তারপরে তুমি জানো এখানে লিখবা যে আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক সমান হচ্ছে মূল স্কেলের এক ভাগ বিয়োগ ভার্নিয়ার স্কেলের এক ভাগ। এবার তুমি দেখো তোমার কাছে মান আছে ভার্নিয়ার ধ্রুবকের মান কত 0.05। এখানে মূল স্কেলের এক ভাগের মানও তোমার কাছে আছে 1, বাট এইটা নাই যে ভার্নিয়ার স্কেলের এক ভাগ এর যে মানটা সেটা তোমার কাছে নাই। তাই ভার্নিয়ার স্কেলের এক ভাগ এইটার মান নাই যেহেতু তোমার কাছে, তুমি কি করবে এটা লিখে দাও ভার্নিয়ার স্কেলের এক ভাগ। ওকে, এবার যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এইটাকে নিয়ে আসলে এটা কি হয়ে যাবে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, অর্থাৎ ভার্নিয়ার স্কেল এর এক ভাগ তুমি বাম দিকে নিয়ে নাও,
স্কেলের 1 ভাগ বাম দিকে নিয়ে নিয়েছো সমান দিবা। এখানে খেয়াল করো, এই ডান দিক থেকে তুমি ভার্নিয়ার স্কেলকে নিয়ে আসছো, ডান দিকে কি ছিল, 1 ছিল আগে থেকে। এবার বাম দিকের 0.05 কে তুমি কি করবা, ডান দিকে নিয়ে আসবা। তাহলে এর সামনে প্লাস চিহ্ন আছে, এই দিকে আসলে কি হয়ে যাবে, মাইনাস চিহ্ন হয়ে যাবে, অর্থাৎ 0.05 হয়ে যাবে। ওকে, আমরা যদি এটা বিয়োগ করি তাহলে পাবো কত, 0.95 পাবো। ওকে, 0.95 পাবো। তার মানে আমরা ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান দেখলাম যে 0.95 মিলিমিটার। এখানে দেখো তো, মূল স্কেলের 1 ভাগের মান পেয়েছিলাম 1 মিলিমিটার। ভার্নিয়ারের ধ্রুবকের মান থেকে আমরা ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান পেলাম 0.95 মিলিমিটার। এবার আমাকে প্রশ্ন করছে, দেখো প্রশ্ন করছে যে স্লাইড ক্যালিপাসটির মূল স্কেলের কত ভাগ, দেখো স্লাইড ক্যালিপাসটির মূল স্কেলের কত ভাগ ভার্নিয়ার স্কেলের কত ভাগের সমান নির্ণয় করো। মূল স্কেলের কত ভাগ ভার্নিয়ার স্কেলের কত ভাগের সমান। এখানে দেখো মূল স্কেলের 1 ভাগ ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান, দেখো মূল স্কেলের 1 ভাগ হচ্ছে কত, 1 মিলিমিটার। ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান কত, 0.95 মিলিমিটার। এবার তুমি যদি আলোচনা করো তাহলে দেখতে পাবা যে এখানে ভার্নিয়ারের ভাগ সংখ্যা তুমি নির্ণয় করতে পারবা। আমরা আরেকটা জানি, আমরা জানি ভিসি ইকুয়াল টু, তুমি একটু আগে দেখলে S/N। এখানে দেখো ভিসির মান তোমার দেওয়া ছিল 0.05, এস এর মান 1 মিলিমিটার, এন এর মান কিন্তু তোমার দেওয়া ছিল না। সেই ক্ষেত্রে দেখো আমি এখানে মানগুলো না বসাই, এন এর মান যদি বের করি তাহলে 1/0.05। এখানে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এন এর মান পাবা তুমি কত, 20। অর্থাৎ তুমি এখানে পাবা কি, যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, এন মানে কি পেয়েছিলা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা পেয়েছিলা। তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা সমান হচ্ছে কত, 20। এখানে দেখো ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান কত বলছে, 0.95 মিলিমিটার বলছে। ওকে, ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান কত বলছে, 0.95 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেল যে তুমি ব্যবহার করেছো কোন ধ্রুবক বিশিষ্ট, এই যে ভার্নিয়ার ধ্রুবক 0.005 সেন্টিমিটার ভার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট যে ভার্নিয়ার স্কেলটি ব্যবহার করেছো, এই স্কেলটির ভাগ সংখ্যা কত আছে, 20 ভাগ আছে। তাহলে এই 20 ভাগের মানটা কত মিলিমিটার হবে তুমি এখন বের করো। তাহলে তুমি কি লিখবা, দেখো যে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান হচ্ছে 0.95 মিলিমিটার, অতএব ভার্নিয়ার স্কেলের 20 ভাগের মান হলো কত হবে সেটা নির্ণয় করে ফেলো, ঐকিক নিয়মের সাহায্যে নির্ণয় করবা। ওকে, তাহলে দেখো আমি নির্ণয় করে দেখাই দিই। এখানে তুমি লিখো যে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান, এই যে এই কথাটা লিখবা, ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান সমান 0.95 সেন্টিমিটার। ওকে, অতএব ভার্নিয়ার স্কেলের 20 ভাগের মান সমান হচ্ছে 0.95 ইন্টু 20 সমান কত আসবে, এইখানে আসবে, তুমি একটু ক্যালকুলেটর ইউজ করো, এখানে ক্যালকুলেটর 20 গুণ 0.955, তার মানে এই যে 19 সেন্টিমিটার আসবে, সরি সেন্টিমিটার না, মিলিমিটার, 19 মিলিমিটার। ভার্নিয়ার স্কেলের 20 ভাগের মান এখানে তুমি কত পেলা, 19 মিলিমিটার পেয়েছো। তো এখানে তোমাকে একটা ছোট কাজ করতে হবে, যে 19 মিলিমিটার এর সাথে 19 গুণ 1 মিলিমিটার তুমি দিতে পারো, 1 মিলিমিটার। এখন তুমি দেখো 1 মিলিমিটার কি ছিল, মূল স্কেলের 1 ভাগের মান, তাই না? তার মানে মূল স্কেলের 1 ভাগের মান, তার মানে মূল স্কেলের 1 ভাগের মান গুণ 19, তার মানে মূল স্কেলের 19 ভাগের মান। এখানে তুমি যদি এই লাইনটিকে অ্যানালাইসিস করো তাহলে তুমি দেখতে পাবা যে এই দিকে তুমি কি পাইলা, ভার্নিয়ার স্কেলের 20 ভাগ, এইদিকে পেয়েছো ভার্নিয়ার স্কেলের এই 20 ভাগ সমান তুমি কি পাইলা, মূল স্কেলের যে 1-এর সাথে 19কে এখন যদি তুমি গুণ দাও তাহলে 19-এর সাথে 1 গুণ, সুতরাং এই মূল স্কেলের 19 ভাগের সমান, মূল স্কেলের 19 ভাগের সমান, এই যে 19 ভাগ, এখানে মূল স্কেলের 19 ভাগের মান। ওকে,
সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ সমান হচ্ছে মূল স্কেলের 19 ভাগ। তোমাদের প্রশ্নে ছিল যে ভার্নিয়ার স্কেলে যে স্লাইড ক্যালিপার্সটির মূল স্কেলের ক্ষুদ্রতম কত ভাগ ভার্নিয়ার স্কেলের কত ভাগের সমান, তাহলে মূল স্কেলের 19 ভাগ ভার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, এবার আসো ভার্নিয়ারের, আমরা ভার্নিয়ার স্কেল বুঝলাম। এখানে আমি তোমাদেরকে ভার্নিয়ার ধ্রুবক সম্পর্কিত একটি প্রশ্ন বিশ্লেষণ করে দেখালাম। এবার আসো ভার্নিয়ার সমপতন আমরা কিভাবে বের করব। এবার তুমি একটা জিনিসের তোমাকে স্লাইড ক্যালিপার্সের ব্যবহারটা আমরা দেখাই। দেখো, এই স্লাইড ক্যালিপার্স দিয়ে ধরে নাও যে এটা হলো একটা সিলিন্ডার আকৃতির একটা পাত্র। কি করা যায়, এই সিলিন্ডার আকৃতির পাত্রের এই যে তুমি ব্যাসটা নির্ণয় করতে পারবা। সেই ক্ষেত্রে দেখো, এখানে তুমি চোয়ালটা দিয়ে দিবা, এখানে যে স্লাইড করছে এই চোয়ালটা তুমি সুন্দরভাবে এখানে কি করবা, এইটাতে হালকা করে আটকে দিয়ে এইখানে তুমি কি করবা, এই স্ক্রুর সাহায্যে তুমি একটু টাইট দিয়ে দিবা। ব্যাস, ঠিক আছে, হালকাভাবে আটকে এই স্ক্রুর সাহায্যে তুমি টাইট দিবা। আচ্ছা, ধরে নাও যে তুমি এখানে একটা মোটামুটি মান পেয়ে গেছো। এখন এখানে তুমি কি করলা, এই সিলিন্ডার আকৃতির যে গ্লাসটি রয়েছে এইখানে তুমি এর বাইরের যে তুমি মাপটা, সরি এখানে আমি এভাবে দেখাতে গিয়ে হচ্ছে না, এটা আরেকটু, হ্যাঁ এবার হয়েছে। ওকে, হালকা ঠেকে থাকলে হবে এতটুকু। এখন এইখানে যে তুমি মানটা পেয়েছ, এই মানটাকে স্ক্রু দিয়ে তুমি টাইট করে দিবা। ওকে, এইখানে তুমি খেয়াল রাখবা যে তোমার যে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটি প্রধান স্কেলের যে দাগটিকে অতিক্রম করবে সেই দাগ পর্যন্ত হবে তোমার মূল স্কেলের মান। তার আগে তোমাকে আমি একটা সূত্র শিখাই। যে কোনো দৈর্ঘ্য মাপলে দৈর্ঘ্য, ব্যাস মাপলে ব্যাস। আমি এখানে এল দ্বারা প্রকাশ করছি, এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। কোনো জায়গায় দেখবা ডি ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। এখানে ডি মানে ব্যাস, আর এটা মানে তুমি যদি দৈর্ঘ্য নির্ণয় করো তো দৈর্ঘ্য। আচ্ছা, যেহেতু আমি এখানে সিলিন্ডার আকৃতির এই ফাঁপা অর্থাৎ বাইরের সাইডটার আমি দৈর্ঘ্য বের করছি বা বাইরের সাইডটার ব্যাস বের করছি, সুতরাং আমি কি করব, এই ডি দ্বারা এটাকে নির্ণয় করব। তার আগে বলি তোমাকে, এম দ্বারা হচ্ছে মূল স্কেল পার্ট। এই মূল স্কেল পার্ট কোনটুকু, তোমার এখানে তুমি দেখবা যে পার্ট নেওয়ার পর এই ভার্নিয়ার স্কেলের যে ছোট মানে এই শূন্য দাগটি রয়েছে, এই শূন্য দাগটি মূল স্কেলের কত নাম্বার দাগকে অতিক্রম করেছে। ঠিক আছে, যেই দাগকে অতিক্রম করবে, যেই দাগটাকে অতিক্রম করে চলে যাবে, ওই দাগ পর্যন্তই হবে তোমার মূল স্কেলের মান। আমি যদি তোমাদের এখানে একটা চিত্র দেখাই, একটা স্লাইড ক্যালিপার্সের একটা চিত্র দেখো তোমরা। ধরে নাও যে আমি যে মাপটা মেপেছিলাম, ধরো এতটুকু তুমি দৈর্ঘ্য পেয়েছো বা এতটুকু তুমি মাপ মেপেছিলা, অর্থাৎ এই যে এই ফাঁপা জায়গাটা মনে করো এতটুকু। ওকে, এইখানে দেখো যে মূল স্কেলের দাগ কিন্তু কোনগুলো, এইগুলো কিন্তু মূল স্কেল দাগ। এই যে 0, এই যে এখান থেকে 0 থেকে 1, ঠিক আছে, এই যে 2, 3, এইগুলো হচ্ছে মূল স্কেল পার্ট। এখন তুমি চিন্তা করো, তুমি দেখো এখানে ভার্নিয়ার স্কেল কোনটা, এই যে মূল স্কেলের পাশে যে স্কেলটি লাগা আছে, এই যে এটা, এই স্কেলটা হলো তোমার ভার্নিয়ার স্কেল। এই স্কেলের 0 বিন্দু কিন্তু এটা। এই 0 বিন্দুটা যে দাগকে অতিক্রম করবে, দেখো 0 বিন্দুটা এই যে এই দাগটাকে অতিক্রম করে চলে গেছে, তার মানে মনে হচ্ছে যে এখানে 0 বিন্দু আছে। ওকে, এইটা হলো 0 দাগ, তার পাশে এইখানে মূল স্কেলের এই দাগটি আছে। ওকে, তার আগে তোমরা দেখো তার আগের একটি দাগ আছে, যে এইভাবে লম্বা দাগ আছে, এখানে 2 লেখা আছে। ভালোভাবে খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো ভার্নিয়ার স্কেলের যে 0 দাগটি, এই যে ভার্নিয়ার স্কেলের যে 0 দাগটি 2 এর পরে, এটা 2 এর যদি দাগ হয়, 2 এর পরে 1, 2, দুইটা ঘরকে অতিক্রম করে একটু সামান্য মনে হচ্ছে চলে গেছে, অর্থাৎ 0 দাগটা অতিক্রম করে চলে গেছে। তাহলে তুমি কি করবা, এখানে 2 মানে হচ্ছে কত, এখানে দেখো এইটা মানে হলো 10 মিলিমিটার, 15, এইটা হলো 20 মিলিমিটার। ঠিক আছে, তাহলে 20 মিলিমিটার যদি হয় তাহলে 20, 21, 22, তাহলে তোমার কি হবে, এম এর মানটি হবে 22 মিলিমিটার। ওকে, তার মানে এইভাবে তুমি প্রধান স্কেল যে পার্ট রয়েছে, এইভাবে তুমি প্রধান স্কেল পার্ট নির্ণয় করবা। তুমি নির্ণয় করবা কিভাবে, দেখো যে ভার্নিয়ার স্কেলের 0 দাগটা যত নাম্বার দাগকে অতিক্রম করবে। এখন তুমি দেখো যে ভার্নিয়ার স্কেলের এই যে 0 দাগটা, এখানে যে তুমি এটাকে 22 মিলিমিটার বলছো, এটা কত মিলিমিটার, 22 মিলিমিটার। তাহলে 22 মিলিমিটার এটা কি একদম সঠিক
মাপ, প্রধান স্কেলের মাপ কি 22 মিলিমিটার? এই যে 22 মিলিমিটারের চেয়ে একটু দূরে সরে গেছে কে? এই যে ভার্নিয়ার স্কেলের এই জিরো দাগটি একটু দূরে সরে গেছে, এই জন্য তোমাকে কি নির্ণয় করতে হবে? ভার্নিয়ার সমপাতন নামে এই রাশিটা তোমাকে বের করতে হবে, ভার্নিয়ার সমপাতন, যাকে তুমি কি দ্বারা প্রকাশ করছো? এই ভি দ্বারা প্রকাশ করছো। এখন ভার্নিয়ার সমপাতন কাকে বলে? ভার্নিয়ার সমপাতন বলে যে ভার্নিয়ার স্কেলের যত নাম্বার দাগটি মূল স্কেলের কোনো একটি দাগের সাথে পুরোপুরি মিলে যাবে অথবা কাছাকাছি মিলবে, ভার্নিয়ার স্কেলের তত নাম্বার দাগকে তুমি কি বলবা? ভার্নিয়ারের সমপাতন বলবা। এখন দেখো, আমি যে স্লাইড ক্যালিপার্সটি ব্যবহার করছি, এই স্লাইড ক্যালিপার্সে আমার এই ভার্নিয়ার স্কেলের টোটাল ঘর আছে 50টি। এখন 50টি দাগের মধ্যে যত নাম্বার দাগটি, যদি 49 নাম্বার দাগটি মূল স্কেলের যে কোনো একটা দাগের সাথে মিলে, তাহলে ওই 49 নাম্বার দাগটি হবে আমার ভার্নিয়ার সমপাতন। তুমি এখানে দেখো, এই স্কেলে দেখো টোটালে এখানে কতটি দাগ ভাগ রয়েছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তার মানে এইখানে যে ভার্নিয়ার স্কেলটি ব্যবহার করা হয়েছে, এইখানে টোটাল ভাগ সংখ্যা রয়েছে কত? 20টি। এই 20টি দাগের মধ্যে যে নাম্বার দাগটি তোমার চোখে মনে হবে যে মূল স্কেলে, দেখো যে এইগুলো কিন্তু মূল স্কেলের ওপরের দাগগুলো হচ্ছে মূল স্কেলের দাগ, যে দাগটির সাথে পুরোপুরি মিলে যাবে, তোমার চোখে যে দাগটির সাথে একদম সম্পূর্ণ মিলে যাবে, সেই দাগটি হবে কি? ভার্নিয়ার সমপাতন। তুমি যদি একটু খেয়াল করে দেখো তাহলে দেখবা যে এখানে মনে হচ্ছে যে তোমার এই 3 নাম্বার দাগটি দেখো, এই যে 3-এর এই দাগটি, ঠিক আছে, এই দাগটা মনে হচ্ছে মিলে গেছে। তার মানে কত নাম্বার দাগটি মিলছে দেখো, 1 2 3 4 5 6। এটা যদি 6 নাম্বার দাগ হয় আর এটা যদি তোমার পুরোপুরি মিলে যায়, যদি এই দাগটা মিলে তাহলে 6, তারপরে 7, তার মানে এখানে 7 নাম্বার দাগটি যদি পুরোপুরি মিলে যায় তাহলে তোমার ভার্নিয়ারের সমপাতন ভি এর মান হবে 7। ওকে, তার মানে ভার্নিয়ার সমপাতনের সংখ্যা যদি তুমি বলো যে ভার্নিয়ার স্কেলের যত নাম্বার দাগ মূল স্কেলের কোনো একটি দাগের সাথে সম্পূর্ণ মিলে যায় অথবা কাছাকাছি মিলে, ভার্নিয়ার স্কেলের তত নাম্বার দাগকেই কি বলা হয়? ভার্নিয়ার সমপাতন বলা হয়। ওকে, তাহলে তুমি এই ভি এর মানটা সম্পর্কে তুমি সহজে জেনে গেলে। আবার তুমি জানছো ভার্নিয়ার সমপাতন কেন বের করতে হয়? কারণ মূল স্কেলের পার্ট নেওয়ার সময় তুমি দেখেছো যে মূল স্কেলের যে মানটি নিয়েছো সেই মানের চেয়ে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা কিছুটা সামনের দিকে এগিয়ে গেছে। ওই কিছুটা যে এগিয়ে গেছে ওইটুকুর মানের জন্য তোমাকে কি করতে হচ্ছে? ভার্নিয়ার সমপাতনের মান বের করতে হচ্ছে। ভার্নিয়ার সমপাতনের মান বের করে তুমি কি করবা? এইখানে তুমি কি করবা? 22 মিলিমিটার দিবা। ভার্নিয়ার সমপাতনের মান পেয়েছো 7 ইন্টু ভিসি। এখন এখানে দেখো তো, এখানে ভার্নিয়ার স্কেল যেটা, সেখানে ভার্নিয়ারের টোটাল ভাগ সংখ্যা হচ্ছে কত? 20। তুমি একটু আগে জেনেছো যে ভিসি ইকুয়াল টু এস বাই এন, এস বাই এন, এইটা জানতে তুমি। এস মানে হলো 1 মিলিমিটার, যেটা মূল স্কেলের 1 মিলিমিটার, আর এন মানে হলো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তুমি এই স্ক্রিনে যে ভার্নিয়ার স্কেলটি নিয়েছো, স্লাইড ক্যালিপার্সে নিয়েছো, এর সাথে যে ভার্নিয়ার স্কেলটি রয়েছে সেই ভার্নিয়ার স্কেলের টোটাল ভাগ সংখ্যা হচ্ছে কত? 20। এখন তুমি কি করবা? এই 20 1 দ্বারা তুমি কি করবা? 20 দ্বারা 1কে তুমি ভাগ করবা, তাহলে তুমি কত পাবা? এখানে দেখো 1 ভাগ 20, সরি এখানে 1 ভাগ 20, তার মানে তুমি পাবা 0.05 মিলিমিটার। যেহেতু তুমি সবগুলোই মিলিমিটারে নির্ণয় করছো, তাই তুমি এটার মান দিবা কত? 0.05। এখানে ক্যালকুলেশন করবা, যেই মানটি আসবে সেটাই হলো কি তোমার এই যে তুমি এটার মাপ যে মাপছিলে অথবা এর সাহায্যে এখানে যে তুমি ভার্নিয়ার স্কেলটি নিয়েছিলে, ভার্নিয়ার স্কেলের সাহায্যে যে বস্তুর দৈর্ঘ্য মাপছিলে বা প্রস্থ মাপছিলে, এই বস্তুটির প্রকৃত দৈর্ঘ্য বা প্রস্থ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ভার্নিয়ার সমপাতন কী জিনিস, ভার্নিয়ার ধ্রুবক কী জিনিস, ভার্নিয়ার স্কেলের সাহায্যে কিভাবে আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এইগুলো মাপতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে একটু বলি, আমার এই যে এই স্লাইড ক্যালিপার্স, এই স্লাইড ক্যালিপার্সের নিচের দিকে যে 2টি চোয়াল রয়েছে, তোমরা যদি খেয়াল করে দেখো তো ওপরের দিকেও তুমি কি করতে পারবে? 2টি চোয়াল লক্ষ্য করতে পারবে। এই ওপরের চোয়াল দুটিরও কাজ রয়েছে, আবার এই সামনের দিকে যে এইটা বের হয়ে আছে এইটারও তোমার একটা ব্যবহার রয়েছে। আমি তোমাদেরকে এটা শিখিয়ে দিচ্ছি। দেখো, আমি একটু আগে কি করলাম? এই সিলিন্ডারের এই যে বাইরের দিকের যে ব্যাসটা আমি সেইটা নির্ণয় করলাম। বাইরের দিকের ব্যাসটা এইভাবে নির্ণয় করার পর তুমি কি করবা? প্রথমত দেখবা যে ভার্নিয়ার স্কেলের 0 দাগটি মূল স্কেলের কত নাম্বার দাগটি অতিক্রম করেছে এবং ওই দাগটি কত মিলিমিটার পর্যন্ত হচ্ছে, সেটাই হলো তোমার মূল স্কেলের মান। এবার তুমি কি নির্ণয় করবা? ভার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগটি মূল স্কেলের কোনো একটি দাগের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে, সেইটি হলো তোমার ভার্নিয়ারের সমপাতন। তারপরে তোমার কাজ হচ্ছে যে তুমি যে ভার্নিয়ার স্কেলটি নিয়েছো সেই ভার্নিয়ার
ভার্নিয়ার স্কেলের টোটাল ভাগ সংখ্যা কত? আমি যেটা নিয়েছি এটা টোটাল ভাগ সংখ্যা হচ্ছে 50। সুতরাং তুমি কি করবা, 1 মিলিমিটারকে এই 50 দ্বারা ভাগ করবা, যত অ্যান্সার আসবে ঠিক তোমার ততই হবে তোমার ভার্নিয়ার ধ্রুবক। ওকে, তারপরে তুমি এই মানগুলো বসিয়ে দিবা। এখন বিষয়টা হলো, তুমি দেখো আমি যে এই গ্লাসের বাইরের দিকের আমি ব্যাসটা মাপলাম, আমি যদি এর ভেতরের যে ইয়েটা রয়েছে সেটা যদি মাপতে চাই, তাহলে তুমি কি করবা, এই যে উল্টা দিকে যে চোয়াল রয়েছে সেই চোয়ালটি তুমি এই ভেতরের দিকে দিয়ে দিবা। এই যে এইভাবে তুমি দিয়ে দিবা। দেওয়ার পর তুমি স্ক্রু কি করে দিবা, টাইট করে দিবা। ঠিক আছে, স্ক্রু টাইট করার পর তুমি আবার ওই একইভাবে তুমি মানগুলো কি করবা, নির্ণয় করবা। এখানে দেখবা যে ভার্নিয়ার স্কেলের যে 0 নাম্বার দাগটি মূল স্কেলের কত নাম্বার দাগকে অতিক্রম করেছে, অর্থাৎ যেই প্রক্রিয়াটি আমি এখানে দেখালাম ঠিক একইভাবে সেই প্রক্রিয়াটি তুমি এখানে প্রয়োগ করবা। তাহলেই তুমি কি করতে পারবা, এই যে গ্লাসের ভেতরের যে ব্যাসটি রয়েছে সেই ভেতরের ব্যাসটি তুমি নির্ণয় করতে পারলে। এবার তোমার এই স্লাইড ক্যালিপার্সের এই সামনের দিকে যে এই চিকন ইয়েটা দেখছো, দণ্ডটা দেখছো, সেটার কাজ কি দেখো। এটা যদি সিলিন্ডার আকৃতির একটা গ্লাস হয় তাহলে দেখবা যে এইটা কি করবা, এটার যখন উচ্চতা তুমি বের করবা, এই উচ্চতা বের করার জন্যই তুমি কিন্তু এই যে এটার ব্যবহার করতে পারবা। এখানে দেখো উচ্চতা যখন তুমি নির্ণয় করবা, এইখানে এই গ্লাসের এই জায়গাটাতে তুমি ইয়ে করার পর তারপরে ধীরে ধীরে তুমি এই স্লাইড ক্যালিপার্সটাকে নিচের দিকে নামাবা। ঠিক আছে, সরি একটু এটা ইয়ে করি, এইভাবে তুমি নামাও, এই যে নিচের দিকে নামিয়ে দিবা। বেশ, এটা যতটুকু নিচের দিকে নামবে এইভাবে নিচের দিকে নামাবা। নামানোর পর দেখো এটার উচ্চতা তুমি কিন্তু কি করতে পারবা, এইটার মুখ থেকে একদম এর ভেতরের উচ্চতাটুকু তুমি নির্ণয় করতে পারবা। ঠিক আছে, আর এই চোয়াল দিয়ে তো তুমি বাইরের উচ্চতাটা নির্ণয় করতে পারছো। এতটুকুতে যখন গিয়ে ঠেকবে তখন তুমি কি করবা, এই স্ক্রুটা সুন্দরভাবে টাইট দিয়ে দিবা। আবার তুমি কি করবা, এর ভেতরের যে ফাঁকা জায়গাটুকু আছে, যেভাবে তুমি এর আগে দৈর্ঘ্য প্রস্থ এইগুলো নির্ণয় করলা, ঠিক একইভাবে তুমি এই গভীরতাটা নির্ণয় করবা। ওকে, তার মানে আমরা এখানে নিচের চোয়াল, ওপরের চোয়াল এবং এই যে আমাদের সামনের যে দণ্ডটি রয়েছে এই দণ্ডের ব্যবহার আমরা জানলাম। এবার আসো তোমাদের কাঙ্ক্ষিত আপেক্ষিক ত্রুটি। এই আপেক্ষিক ত্রুটির যে সমস্যা রয়েছে এই সমস্যাটা আমরা সমাধান করার চেষ্টা করি। তার আগে এইখানে একটু দেখো, এইখানে কি বলছে দেখো, যে ঘ নাম্বার অঙ্কটি দেখো। 1 ঘন সেন্টিমিটার লোহার ভর, 1 ঘন সেন্টিমিটার লোহার ভর 7.2 গ্রাম হলে বাক্সের লোহার ভর 2 কেজি হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন তুমি যে বাক্সটা নিয়েছিলা সেই বাক্সটা কিন্তু বলে দিয়েছে যে সমান পুরুত্বের ঘনাকৃতির একটি লোহার ফাঁপা বাক্স, বাইরের এবং ভেতরের দৈর্ঘ্য যথাক্রমে এইটা। এখন বাইরের দৈর্ঘ্য যখন আমি নির্ণয় করলাম, ধরো এইটার যখন আমি বাইরের দৈর্ঘ্যটা নির্ণয় করছি, এই দৈর্ঘ্য পরিমাপের সময় আমাকে কি করতে হবে, ওই যে দৈর্ঘ্য পরিমাপে হালকা 0 দাগটা সামনে চলে যায়, এই জন্য আমার ভার্নিয়ার সমপাতনের মানের দরকার হয়। এই জন্য আমাকে কি করতে হবে, এই যে L = M + V × VC এই সূত্র প্রয়োগ করে আমাকে কি করতে হবে, দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তার মানে এইখানে যে দৈর্ঘ্যের কথা বলেছে যে একটা দৈর্ঘ্য পাবা L1 আর একটা পাবা L2। স্লাইড ক্যালিপার্স দিয়ে L1 ও L2 পরিমাপ করে প্রধান স্কেলের পার্ট যথাক্রমে 80 এবং 60 পেয়েছে। তার মানে এখানে তোমার মান কিন্তু দেওয়াই রয়েছে। এখানে যখন তুমি কি করবা, লোহার ফাঁপা যে বাক্সটা, এই বাক্সের এই বাইরের দৈর্ঘ্য যেটা তুমি মাপছো, এই বাইরের দৈর্ঘ্য L1 = তুমি কি পাচ্ছ, এইখানে তুমি প্রধান স্কেল পার্ট, তার মানে এখানে তুমি M + V × VC এই সূত্র অ্যাপ্লাই করবা। এখানে তুমি মানগুলো বসিয়ে দাও। M মানে হলো প্রধান স্কেল পার্ট, তুমি কত পেয়েছো, 80 মিলিমিটার পেয়েছো। তারপরে ভার্নিয়ার সমপাতন V সমান তুমি পেয়েছো, দেখো যে প্রথম বাইরের জন্য ভার্নিয়ার সমপাতনের মান পেয়েছো 9 আর ভেতরের জন্য পেয়েছো 6। তার মানে V এর মান হচ্ছে কত, 9। এখানে তুমি V এর মান পেয়েছো, M এর মান পেয়েছো, আবার তোমাকে যে ভার্নিয়ার ধ্রুবক সরবরাহ করা হয়েছে এখানে যে VC এর মান তুমি পেয়েছো কত, দাওয়াই আছে 0.005 সেন্টিমিটার, এটাকে মিলিমিটারে প্রকাশ করলে 0.05 মিলিমিটার। তার মানে এই মানগুলো তুমি পেয়ে গেছো। এই মানগুলো যদি তুমি এখানে বসিয়ে দাও তাহলে 80 + 9 × 0.05, তো এইখানে তুমি কত অ্যান্সার পাবা, এখানে তুমি অ্যান্সার পাবা, আমরা একটু ক্যালকুলেশন করি। এখানে 9 × 0.05, এটার সাথে তুমি যোগ করবা 80, তার মানে এখানে 80.4
0.45, এইটা হলো তোমার L1 এর মান। ওকে, আবার যদি তুমি ভেতরের দৈর্ঘ্য বের করো, ভেতরের দৈর্ঘ্য, এখন খেয়াল করে দেখো ওটা ছিল কি ঘনক, লোহার বাক্সটা কি আকৃতি ছিল, ঘনক আকৃতির। তাহলে ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য যেটা থাকে সেটাই প্রস্থ থাকে, সেটাই আবার উচ্চতা থাকে। এখন বাইরের দিকে তাহলে সে যেটা দৈর্ঘ্য বলবা, বাইরের দিকে প্রস্থটাও একই, আবার উচ্চতাও একই। আবার ভেতরের দিকে যে দৈর্ঘ্যটা সেটা তোমার কি দ্বারা প্রকাশ করছে, L2 দ্বারা তোমার প্রকাশ করেছে। তো L2 দ্বারা প্রকাশ করে L2 এর মান আবার তোমাদেরকে বলছে যে মূল স্কেল পার্টের মান হচ্ছে কত, 60 মিলিমিটার। এর সাথে তুমি কি দিবা, তুমি ভার্নিয়ার সমানুপাত এই যে 6 পেয়েছে এটা দাও, তারপরে ভার্নিয়ার ধ্রুবকের মান তো 0.05 আছেই। এখান থেকে তুমি এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত আসবে, এখানে 0.05 কে তুমি গুণ করো 6 দিয়ে, তাহলে 0.3 আসবে। তার মানে এখানে 60.3, এখানে এটা হলো মিলিমিটার, এটাও হলো মিলিমিটার। এবার তুমি কি করবা, তোমার প্রশ্নে চলে যাও। প্রশ্নে কি বলছে, প্রশ্ন বলছে যে 1 ঘন সেন্টিমিটার লোহার ভর, অর্থাৎ তুমি লোহার ভর বের করছো, এটা বাইরের দৈর্ঘ্য পেয়েছো, এটা ভেতরের দৈর্ঘ্য পেয়েছো। তাহলে বাইরের আয়তন তুমি বের করো, ভেতরের আয়তন বের করো। এবার বাইরের আয়তন থেকে তুমি ভেতরের আয়তন বাদ দাও, তাহলে যা পাবা সেটাই হলো তোমার কি, লোহার আয়তন। এখানে কিন্তু লোহার আয়তন দেওয়া আছে, দেখো এই যে এখানে বলছে যে 1 ঘন সেন্টিমিটার লোহার ভর, তার মানে লোহার আয়তন দিয়েছে 1 ঘন সেন্টিমিটার। 1 ঘন সেন্টিমিটার লোহার ভর 7.2 গ্রাম। তুমি কি করবা, এইখানে দেখো যখন তুমি বাইরের দৈর্ঘ্য মেপেছো তাহলে বাইরের আয়তন পাবা, আর যখন তুমি ভেতরের দৈর্ঘ্য মেপেছো তখন ভেতরের আয়তন পাবে, অর্থাৎ ভেতরের এই আয়তনটুকু। এখন বাইরের আয়তন থেকে ভেতরের আয়তন বাদ দিলে শুধুমাত্র এই যে কাঁচটুকু তুমি পেয়ে যাবা, অর্থাৎ শুধুমাত্র লোহার আয়তনটুকু তুমি পেয়ে যাবা। এই জন্য তুমি কি করবা, বাইরের আয়তন বের করবা, বাইরের আয়তন অর্থাৎ লোহার বাক্সের বাইরের আয়তন। আর যেহেতু ঘনক, তাহলে ঘনকের ক্ষেত্রফল সমান হচ্ছে কি, ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই থাকে, এই জন্য তোমার শুধুমাত্র এই দৈর্ঘ্যের মাথার উপর কিউব যদি দাও, অর্থাৎ L1 এর মাথার উপর কিউব দাও, তাহলে তোমার কি হয়ে যাবে, বাইরের আয়তন হয়ে যাবে। এই ক্ষেত্রে এটা হচ্ছে কি মিলিমিটার, সো মিলিমিটার কিউব এটা দিবা। এখানে তুমি মানগুলো বসিয়ে দাও, 80.45 তার মাথার উপর কিউব দিবা। তার মানে এখানে 80 এখানে যদি তুমি ইয়ে করতে চাও, 80-র মাথার উপরে তুমি দিবা কত, 80.45, এটার মাথার উপরে দিবা তুমি 3, তাহলে তোমার অ্যান্সার কত আসবে, তাহলে অ্যান্সার আসবে এইখানে 520,688.69। ওকে, এত মিলিমিটার কিউব, এতটুকু তোমার অ্যান্সার এখানে আসবে। ওকে, এবার তুমি কি করবা, এবার তুমি বাইরের আয়তন বের করলে, এবার তুমি কি করবা, ভেতরের আয়তন বের করো। ভেতরের আয়তন, ভেতরের আয়তন L2, তার মাথার উপর কিউব দিবা। এখন L2 এর ক্ষেত্রে দেখো 60.3, তার মাথার উপরে দিয়ে দাও কিউব। অনুরূপভাবে তুমি এখানে 60.3 তার মাথার উপরে তুমি দিবা কিউব, তাহলে তোমার অ্যান্সার আসবে কত, 212,256.227, তাহলে এত মিলিমিটার কিউব আসবে। ওকে, এবার তুমি একটু এখানে যদি একটু কৌশলী হতা তাহলে আর একটু ভালো হতো। এখানে যেহেতু তোমার 1 ঘন সেন্টিমিটারের কথা বলেছে, তাহলে তুমি এখানে মিলিমিটার থেকে সেন্টিমিটারে আগে তুমি প্রকাশ করে নিতা, অর্থাৎ মিলিমিটার থেকে সেন্টিমিটারে প্রকাশ করতে গেলে তুমি এখানে 10 দিয়ে ভাগ দিতা, তাহলে তোমার এখানে সেন্টিমিটার আসতো 8.045 সেন্টিমিটার। আর এখানে যদি 10 দিয়ে ভাগ করতা তাহলে এখানে সেন্টিমিটার আসতো 6.03 সেন্টিমিটার। ওকে, তাহলে তুমি এখানে 80 না দিয়ে তুমি 8.045, আর এটা চলে আসতো সেন্টিমিটার কিউব। সরি, একটু এখানে আমি সেন্টিমিটারে প্রকাশ করিনি, কারণ আমার প্রশ্ন বলছিল 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে এত গ্রাম, আর এখানে তুমি কি করবে 6.03। এবার তুমি ক্যালকুলেটরে এটা ইয়ে করো, ইনপুট করো, অর্থাৎ এখানে তুমি দাও 8.045, তার মাথার উপরে দিবা 3। ওকে, তাহলে আসবে কত, 520.69 সেন্টিমিটার কিউব, এটা দিবা। আর এখানে আসবে কত, এখানে তুমি পাবা হচ্ছে 6.03,
এখানে দাও 3, এখানে আসবে 219.256, এটা হবে সেন্টিমিটার কিউব। ওকে, সেন্টিমিটার কিউব। এবার তুমি কি করবা, বাইরের আয়তন থেকে ভেতরের আয়তন বিয়োগ করবা, তাহলে তুমি কি পাবা, লোহার আয়তনটুকু পেয়ে যাবা। এখানে দেখো লোহার আয়তন সমান হচ্ছে কত, 520.69 মাইনাস 219.256। যদি তুমি এটা ইয়ে করো, মাইনাস করে দাও, মাইনাস 520.69। ওকে, তার মানে আসছে কত, 301.433, এইটা আসছে। ওকে, এখন তুমি যদি এটা ইয়ে করো, মানে যেহেতু তুমি আয়তন পেয়ে গেলে, কার আয়তন পেয়ে গেলে, লোহার আয়তন পেয়ে গেলে, এখন তুমি যদি প্রশ্নটা দেখো, তাহলে প্রশ্নটাতে তুমি দেখতে পাবা যে প্রশ্নটাতে তোমাকে বলেছে যে 1 ঘন সেন্টিমিটার লোহার ভর হচ্ছে 7.2 গ্রাম। এইটা দিয়ে তুমি ঐকিক নিয়মের সাহায্যে তুমি সহজেই ওই যে লোহার ভরটা তুমি নির্ণয় করতে পারবে। তুমি এখন লিখো 1 ঘন সেন্টিমিটার, অর্থাৎ সেন্টিমিটারের মাথার উপর কিউব, মানে ঘন সেন্টিমিটার লোহার ভর সমান হচ্ছে কত, 7.2 গ্রাম। অতএব এইখানে তুমি পেয়েছো কত, 301.433 সেন্টিমিটার কিউব লোহার ভর সমান হচ্ছে, এটা তোমার কি করে দিবা, গুণ করে দিবা, অর্থাৎ 301.433। যদি আমরা গুণ করে দিই তাহলে কত পাবো, আমরা পাবো এইখানে তুমি 7.2 ইন্টু 7.2 ইন্টু ইন্টু 301.433, সরি 433। এখানে আছে দেখো 217.3176 এত গ্রাম। তো আমরা জানি যে 1000 গ্রামে হয় 1 কেজি, সুতরাং আমরা যদি এখানে 1000 দিয়ে ইয়ে করি, ভাগ করি, তার মানে আমরা পাচ্ছি 2.1703, এইভাবে আমরা পাচ্ছি, এত কেজি পাচ্ছি। এখন তোমার প্রশ্নটি কি বলেছে দেখো তো, প্রশ্নটি বলেছে যে, সরি, এখানে প্রশ্নটি বলছে যে তোমার যে লোহার ওজন, এই যে বাক্সের লোহার ভর কত হবে, বাক্সের লোহার ভর 2 কেজি হবে কিনা দেখো। তো দেখো এখানে 2 কেজির চাইতে বেড়ে গেছে, সুতরাং তুমি বলবা যে গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখা যায় যে এখানে বাক্সের লোহার ভর 2 কেজি হবে না, অর্থাৎ 2 কেজির চাইতে একটু বেশি হবে। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তো ওকে, তোমরা একবার প্রশ্নটি পড়ে নাও। দেখো, স্লাইড ক্যালিপার্স দিয়ে একটা আয়তাকার বস্তুর দৈর্ঘ্য প্রস্থ পরিমাপে নিম্নরূপ তথ্য পাওয়া যায়। অর্থাৎ একটা স্লাইড ক্যালিপার্স দিয়ে আয়তাকার বস্তুর কি করেছে, দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করেছে, এবং নির্ণয় করার ক্ষেত্রে দেখেছে যে প্রধান স্কেলের যে পার্ট সেটা 15 সেন্টিমিটার পেয়েছে, ভার্নিয়ারের সমপতন এক্স এর মান দেয়নি, ভার্নিয়ার ধ্রুবক যেটা ভার্নিয়ার ধ্রুবকের মানটা 0.1 মিলিমিটার, এবং এখানে পার্টটি পেয়েছিল, অর্থাৎ এই যে এখানে এল এর মান, এই এল এর মানটি হচ্ছে তোমার কত, 15.12, এইটা 15.12। এখানে দেখো সেন্টিমিটারে দেওয়া আছে এখানে এই পার্টটা। ওকে, এখানে খেয়াল করে দেখো, তোমার এই যে গ নাম্বারের প্রশ্ন তুমি দেখো, গ নাম্বারে তোমাকে কি বলছে যে উদ্দীপকের ছক হতে এক্স এর মান নির্ণয় করো। এক্স এখানে কি, ভার্নিয়ার সমপতন। তো তুমি সহজেই গ নাম্বারের অ্যান্সার আশা করি এর আগের যে ম্যাথামেটিক্সটা তুমি করলা, এই ম্যাথামেটিক্সের আলোকে তুমি করতে পারবে। দেখো এখানে কি দেওয়া আছে, দেখো এখানে গ নাম্বারের অ্যান্সার করছো তুমি, দেওয়া আছে কিসের মান দেওয়া আছে, এইখানে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে, হ্যাঁ, এই যে প্রধান স্কেলের পার্ট, তার মানে প্রধান স্কেল পার্ট এম এর মান দেওয়া আছে কত, 15 সেন্টিমিটার। ওকে, তারপরে ভার্নিয়ার সমপতনের মান দেওয়া নাই, এখানে কি দেওয়া আছে, ভার্নিয়ার ধ্রুবক ভিসি এর মান দেওয়া আছে, ভিসির মান দেওয়া আছে কত, 0.1 মিলিমিটার। এর তুমি কি করবা, সেন্টিমিটারে প্রকাশ করবা। তো তুমি ছোট একক থেকে বড় এককে যাবা, তাহলে তুমি কি করবা, এদের সম্পর্ক দিয়ে ভাগ দিবা। আর যদি বড় একক থেকে ছোট এককে যাইতা তাহলে তুমি গুণ দিতা, তাহলে এখানে কত আসবে, 0.01 সেন্টিমিটার, অর্থাৎ ভিসি এর মান তুমি পাইলা কত, 0.01 সেন্টিমিটার। এবার তোমার বলছে যে ভার্নিয়ার সমপতনের মানটা হচ্ছে কত, এক্স, অর্থাৎ ভি এর মানটা হচ্ছে কত, এক্স, এই যে এক্স, এখানে এক্স এর মানটা তোমাকে বের করতে হবে। ওকে,
এখানে আরেকটি কথা বলছে যে তুমি পার্ট পেয়েছিলা, এই পার্টের মান হচ্ছে 15.12 সেন্টিমিটার, অর্থাৎ এল এর মানটা হলো 15.12 সেন্টিমিটার। এখানে তোমাকে বলছে এক্স এর মান নির্ণয় করো, অর্থাৎ ভার্নিয়ার সমপতনের মানটা সেন্টিমিটার এককে আসবে। সরি, ভার্নিয়ার সমপতন তো ওই দাগ সংখ্যা, তাই না? সুতরাং এক্স এর কোনো একক নেই। এখন আমরা জানি, আমরা কি জানি, আমরা ওই সূত্রটি জানি যে এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। তাহলে দেখো এল এর মান বসিয়ে দাও। এল এর মান কত পেয়েছো? 15.12 ইকুয়াল টু এম এর মান পেয়েছো 15 প্লাস ভি এর মান হচ্ছে এক্স ইন্টু ভিসি এর মান হচ্ছে 0.01। এইখানে তুমি কি করবা? এইখানে তুমি এইটা করো, এইগুলোকে 0.01 এক্স, অর্থাৎ এটাকে তুমি বাম দিকে নিলা, আর 15.12 এটাকে তুমি ডান দিকে নিবা। এখানে 0.01 ইন্টু এক্স এর রাখো, 15কে ওদিকে নিয়ে চলে যাও। তাহলে এখানে 15.12 বিয়োগ, এখানে 15 যোগ আছে, সুতরাং এটা তুমি ওইদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, এই 15 কিন্তু এই সাইডটাকে তুমি এদিকে নিয়ে আসছো, তার মানে এখানে তুমি -15 লিখতে পারবা। এখানে 0.01 এক্স, এখানে তুমি কত পাবা? 0.12 পাবা। এখানে যদি এক্স কে রাখো তাহলে এই 0.1টা 0.12 এর নিচে ভাগ আকারে বসবে। এবার তুমি ইয়ে করো, ওই ক্যালকুলেটারে এইটার মানটা তুমি বের করো যে কত আসছে। এইখানে যদি তুমি 0.12 ডিভাইডেড বাই 0.01 এইটা দাও, তাহলে তোমার মান আসবে 0.12 ভাগ 0.01, সরি 0.12 ভাগ 0.01। কি ব্যাপার, এরকম হচ্ছে কেন? এটাতে দেখি, টু ভাগ 0.01, এই দেখো 0.12 বাই 0.01 সমান হচ্ছে কত? এই 12 আসছে। তার মানে এখানে ভার্নিয়ার সমপতন হতে, ভার্নিয়ার সমপতন যেটা, ভার্নিয়ার সমপতন, এই ভার্নিয়ার সমপতন ভি এর মান তুমি পাইলা কত? 12। এইটা তুমি পেয়ে যাবা। ওকে, আশা করি তুমি বিষয়টা বুঝতে পেরেছো। এবং এভাবে তুমি কি করবা? ভার্নিয়ার সমপতন অথবা অনেক সময় ভিসির মান বের করতে পারে, বলতে পারে অনেক সময় প্রধান স্কেল পার্টের মান বের করতে পারে, তুমি এগুলো নির্ণয় করতে পারবে। ওকে, এবারের ইয়ে হলো আপেক্ষিক ত্রুটি। তো এই আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে গিয়ে তোমার একটা সূত্র জানা প্রয়োজন, সেটা হলো কি, যে চূড়ান্ত ত্রুটি ওপরে দিবা আর এখানে দিবা পরিমাপকৃত মান, পরিমাপকৃত মান, এবং একে তুমি 100% দ্বারা গুণ করে দিবা, অর্থাৎ আপেক্ষিক ত্রুটিটা সবসময় পার্সেন্টেজে হয়। এখানে খেয়াল করো, তোমাকে যে প্রশ্নটা দিয়েছে এইখানে বলেই দিয়েছে যে দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপে আপেক্ষিক ত্রুটি 0.5%, অর্থাৎ তুমি যখন দৈর্ঘ্য মাপছিলে তখন তুমি দৈর্ঘ্য পেয়েছো 15 সেন্টিমিটার মূল স্কেল পার্টে, এবং প্রস্থ পেয়েছো 10 সেন্টিমিটার। এটা মাপার সময় তোমার আপেক্ষিক ত্রুটি হচ্ছে কত? 0.5%। এখানে 0.5% দিয়ে দিয়েছে। কোনো কোনো অঙ্কে দেখবা যদি 0.5% না দেয় এবং এই মানগুলো সেন্টিমিটার এককে থাকে, তাহলে তুমি কি করবা? অবশ্যই এই আপেক্ষিক ত্রুটির মানটা +-0.5 এইটা ধরে নিবা, 0.5 এটা ধরে নিবা। আর যদি উল্লেখ করে দেয় যে আপেক্ষিক ত্রুটির মান হচ্ছে 8%, তখন তুমি কি করবা? দৈর্ঘ্য নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি, অর্থাৎ দৈর্ঘ্যের 8%, প্রস্থের 8%, এইভাবে তুমি অঙ্কগুলো করবে। তো আমি এই অঙ্কটি যেভাবে পর্যায়ক্রমে বিশ্লেষণ করে তোমাদেরকে সমাধান করে দিব, তোমরা সেইভাবে আপেক্ষিক ত্রুটির অঙ্কগুলো করবা। এখানে বলছে কি, দেখো যে উদ্দীপকের আয়তাকার বস্তুর ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটির দ্বিগুণ। এখানে দেখো দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটির মান কিন্তু দেওয়াই আছে, দেখো 0.5, তো 0.5 মানে কত? হাফ। বুঝতে পেরেছো? তাহলে দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটির দ্বিগুণ। আমার কিন্তু দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি কত? 0.5, এটা দেওয়া আছে। আমাকে নির্ণয় করতে হবে উদ্দীপকের আয়তাকার বস্তুর ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি। তাহলে আয়তাকার বস্তুটার দৈর্ঘ্য কত ছিল আর প্রস্থ কত ছিল সেটা দেখো। আপেক্ষিক ত্রুটি বের করতে গেলে আমার চূড়ান্ত ত্রুটি লাগবে আর পরিমাপকৃত মান লাগবে। তাহলে পরিমাপকৃত মান কিন্তু আমার সহজেই আছে। আমি যখন ঘ নাম্বারের অ্যান্সার করব তখন এখানে দেওয়া আছে লিখবো কি দেওয়া আছে বলো তো? দেওয়া আছে দৈর্ঘ্য, ওই যে আয়তাকার বস্তুটার দৈর্ঘ্য কত দেওয়া আছে? 15 সেন্টিমিটার দেওয়া আছে। আর প্রস্থ কত দেওয়া আছে?
প্রস্থ দেওয়া আছে 10 সেন্টিমিটার। তার মানে এটা যে তুমি পরিমাপ করেছো, অতএব তুমি পাবা পরিমাপকৃত ক্ষেত্রফল। অতএব পরিমাপকৃত ক্ষেত্রফল তুমি নির্ণয় করবা। কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। পরিমাপকৃত ক্ষেত্রফল আয়তাকার বস্তু বলছে, সো আয়তাকার বস্তুর ক্ষেত্রফল সমান হচ্ছে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। সেই অনুসারে তুমি কি করবা? 15 গুণ 10 দিয়ে সেন্টিমিটার স্কোয়ার দিয়ে দিবা, তাহলে কত আসবে? 150 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, ব্যাস, এখানে যে মান দেওয়া আছে সেই অনুসারে তোমার কিন্তু কাজ কমপ্লিট। এইবার তুমি কি করবা? এই যে আয়তাকার বস্তুর ক্ষেত্রফল নির্ণয়ের তুমি আপেক্ষিক ত্রুটি বের করছো, কোন নির্ণয়ের? ক্ষেত্রফল নির্ণয়ের। তাহলে তোমাকে কি করতে হবে? তুমি যে দৈর্ঘ্য পরিমাপ করেছো, এই দৈর্ঘ্য পরিমাপ করার সময় তোমার ত্রুটির পরিমাণ ছিল +-0.5%। ওকে, +-0.5%, এটা ছিল কি? ত্রুটির পরিমাণ। এখন তুমি বলো, যখন তুমি দৈর্ঘ্য মাপছো, তাহলে দৈর্ঘ্য পরিমাপ করার সময় দৈর্ঘ্য পরিমাপে তোমার একটা তো ত্রুটি আছে, তাই না? এই ত্রুটিটা হচ্ছে দৈর্ঘ্য, যেটা এই দৈর্ঘ্য এর মানে গুণ কত পার্সেন্ট? 0.5%। এটা হলো তোমার ত্রুটি। দৈর্ঘ্য পরিমাপ করার সময় তোমার ত্রুটি হচ্ছে কত? দৈর্ঘ্য এর 0.5%। তার মানে এখানে তোমার কত আসবে? 15 × 0.5 বাই কত আসবে? এইখানে আসবে তোমার 100, এইটা আসবে। ওকে, তাহলে এখানে মানটা তুমি বের করো, মানটা কত আসবে? আমরা যদি মান বের করি, আমরা ক্যালকুলেটরে চলে যাই, মান বের করলে আমরা পাবো কত? দেখো, 15 গুণ 0.5 ডিভাইডেড বাই 100। তাহলে আমরা এইখানে ত্রুটির পরিমাণটা পেলাম 0.075। প্রিয় শিক্ষার্থী, মনোযোগ দিয়ে এই অঙ্কটি করবা, কারণ এই অঙ্কটি তোমাদের ঘ নাম্বারে অধিক পরিমাণে আসে। এই অঙ্কগুলো, আপেক্ষিক ত্রুটির অঙ্কগুলো, এই ঠিক এভাবেই করবা সবগুলো। দৈর্ঘ্য দেওয়া থাকলে দৈর্ঘ্য, প্রস্থ দেওয়া থাকলে প্রস্থ। যেমন দেখো, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাহলে আমি দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি বের করব, আবার প্রস্থ পরিমাপে ত্রুটি বের করব। যদি উচ্চতা দেওয়া থাকতো, তাহলে উচ্চতা পরিমাপেরও ত্রুটি আমি বের করতাম। এখানে দেখো, দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি তুমি বের করলা। এখন দৈর্ঘ্য পরিমাপে যে সর্বোচ্চ যে থাকবে তোমার, ওই চূড়ান্ত যে ইয়েটা থাকবে, বস্তুর যে দৈর্ঘ্যটা হবে, সেই ক্ষেত্রে অতএব তুমি যে বস্তুর কি পাবা? দৈর্ঘ্য নির্ণয় করবা। এখন তোমার দৈর্ঘ্য তুমি তো নির্ণয় করেছিলা কত? 15, ঠিক আছে না? এর সাথে তোমার এই যে দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি পাইলা কত? 0.075। এত ত্রুটি পাইলা, সেইটা হইতে পারে প্লাস, হইতে পারে কি মাইনাস। কারণ তুমি জানো এখানে যে আপেক্ষিক ত্রুটির মানটা এই 0.5 প্লাস মাইনাসে হয়। ওকে, তাই বস্তুর যেটা দৈর্ঘ্য, সেইটাতে তুমি প্লাস মাইনাস, এই দৈর্ঘ্যের সাথে +-0.075 এইটা তুমি কি করবা? যোগ করে দিবা। তাহলে বস্তুর দৈর্ঘ্য তুমি পেয়ে গেলা। আবার তুমি কি করবা? প্রস্থ পরিমাপে ত্রুটি, এটা বের করবা। প্রস্থ পরিমাপ যখন করছিলে তুমি, প্রস্থ পরিমাপে ত্রুটি কতটুকু হচ্ছে সেটা তুমি বের করো। তাহলে প্রস্থ তুমি যখন মাপছিলে তখন 10 সেন্টিমিটার পেয়েছো। এর সাথে 10 এর তুমি কি করেছো? 0.5%, এই যে আপেক্ষিক ত্রুটি, সেই অনুসারে 10 × 0.5 বাই এখানে 100। তার মানে এখানে কত আসবে? এখানে দেখো 10 × 100, তার মানে আসবে 0.05। এইটা হচ্ছে তোমার ত্রুটির পরিমাণ, প্রস্থ পরিমাপে ত্রুটির পরিমাণ। অতএব বস্তুটার যে তুমি প্রস্থ পাচ্ছ, এই প্রস্থটা কি হইতে পারে? যা তুমি পেয়েছিলে এর সাথে +0.05 হতে পারে, অথবা এর সাথে -0.05 হতে পারে। তার মানে +-0.05 এইটা হইতে পারে। ওকে, এটা সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার। এইভাবে তুমি বস্তুর দৈর্ঘ্য এবং বস্তুর প্রস্থ এইটা বের করবা। তারপরে তোমার যে কাজ, সেইটা হলো তুমি কি করবা? এই যে চূড়ান্ত ত্রুটি বের করবা। এখন কিসের চূড়ান্ত ত্রুটি বের করবা? তুমি আবার প্রশ্নে চলে যাও। তুমি বের করছো কি? উদ্দীপকের আয়তাকার বস্তুর ক্ষেত্রফল নির্ণয়ের তুমি চূড়ান্ত ত্রুটি বের করবা। কি নির্ণয়ের? ক্ষেত্রফল নির্ণয়ের চূড়ান্ত ত্রুটি বের করবা। এখন ক্ষেত্রফল নির্ণয়ের চূড়ান্ত ত্রুটি বের করার সময় তুমি যে এখানে দৈর্ঘ্য পেয়েছো, এখানে দৈর্ঘ্যের মধ্যে একটা সর্বোচ্চ দৈর্ঘ্য পেয়েছো, একটা সর্বনিম্ন দৈর্ঘ্য পেয়েছো। এখানে প্রস্থ নির্ণয়ের সময় একটা সর্বোচ্চ প্রস্থ পেয়েছো, একটা সর্বনিম্ন প্রস্থ পেয়েছো। সর্বোচ্চ দৈর্ঘ্য কোনটা? যখন তুমি যে দৈর্ঘ্য পরিমাপ করেছিলে, এখানে পরিমাপকৃত দৈর্ঘ্যের মানটা দেখো, এখানে তুমি 15 লিখেছো, তাই না? সর্বোচ্চ যেটা, সেটা হলো কি? এই 15-র সাথে তুমি প্লাস করবা কত? যে পরিমাণ ত্রুটি তুমি করেছো সেটা প্লাস করে দিবা, তাহলে সেটা হবে তোমার সর্বোচ্চ দৈর্ঘ্য। এখন সর্বোচ্চ দৈর্ঘ্যের সাথে যদি সর্বোচ্চ প্রস্থ গুণ করো, তাহলে যেটা পাবা সেটা হলো ওই আয়তাকার বস্তুর সর্বোচ্চ ক্ষেত্রফল, যেটা সেটা তুমি পেয়ে যাবা। অতএব তুমি যদি বলো যে আমি সর্বোচ্চ ক্ষেত্রফল নির্ণয় করব, তাহলে এই সর্বোচ্চ ক্ষেত্রফলটা কত হবে? সর্বোচ্চ ক্ষেত্রফল, অর্থাৎ সর্বোচ্চ ক্ষেত্রফল হবে তোমার 15
প্লাস 0.075, এটা হলো দৈর্ঘ্য। দৈর্ঘ্যের সাথে তুমি প্রস্থ গুণ করবে, তো প্রস্থ এখানে 10, এটা তো প্লাস দিবা, প্লাস 0.05। ব্যাস, এইখানে তুমি এটাকে গুণ করো। গুণ করলে কত পাবা? গুণ করলে পাবা, আমি একটু গুণ করে দেখাই তোমাদের, সরি, গুণ করলে তাহলে তুমি এখানে 15 যোগ 0.075 ব্র্যাকেট ক্লোজ, এর সাথে তুমি গুণ দাও, আবার ব্র্যাকেট দিবা, তাহলে এখানে একবারই তুমি 10.05 দাও, তাহলে 10.05। ওকে, এটা যদি দাও তাহলে কত আসছে? 151.50375, এইটা সর্বোচ্চ ক্ষেত্রফল, এইটা আসছে। যখন তুমি ত্রুটি বের করছো, অর্থাৎ সেই ক্ষেত্রে তোমার কত আসছে? সর্বোচ্চ ক্ষেত্রফল আসছে। ওকে, এখনো কিন্তু আমরা সর্বোচ্চ ক্ষেত্রফল নির্ণয়ের ত্রুটিটা পাইনি। এবার তুমি দেখো, তুমি যে আবার তুমি দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয়ের সর্বনিম্ন যে ক্ষেত্রফলটা পাবা, সেটা হবে কি? সর্বনিম্ন ক্ষেত্রফল সমান শুধুমাত্র মাইনাস করবা, অর্থাৎ 15 মাইনাস 0.075 এখানে ইন্টু 10 মাইনাস 0.05। ওকে, তাহলে কত অ্যান্সার আসবে? এখানে দেখো 15, সরি, ব্র্যাকেট দাও, 15 মাইনাস 0.075। ওকে, এটার সাথে তুমি কি করবা? গুণ করে দাও। এইখানে কত গুণ করবা? 10 মাইনাস 0.05। ওকে, 0.05 তুমি গুণ করবে, তাহলে 148.5035 সেন্টিমিটার কিউব। ওকে, তুমি পেলে সর্বোচ্চ ক্ষেত্রফল, তুমি পেলে সর্বনিম্ন ক্ষেত্রফল। এখন তুমি এখানে কি পেয়েছিলে? পরিমাপকৃত ক্ষেত্রফল তুমি পেয়েছিলে। এখন তুমি কি করবা? তুমি যে ক্ষেত্রফলগুলো নির্ণয় করছো, এই ক্ষেত্রফলের মধ্যে দেখবা যে তোমার যে পরিমাপকৃত মানটা, এই মানের চাইতে একটা মান বেড়ে গেছে, আবার একটা মান কমে গেছে। এখন তুমি কি করবা? এখন তুমি করবা কি, যে সর্বোচ্চ ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি বের করবা, আবার সর্বনিম্ন ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি বের করবা। তাহলে আমি এই সাইডে আমি এই ইয়েটা করি, সর্বোচ্চ ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি বের করব। সর্বোচ্চ ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি, আমার মেনলি কিন্তু চূড়ান্ত ত্রুটির মান বের করতে হবে। চূড়ান্ত ত্রুটি কি হবে? সর্বোচ্চ ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি সমান হবে, তুমি কি করবা? তোমার যে পরিমাপকৃত মানটা ছিল, এই যে 150, এইটা থেকে তুমি কি করবা? সর্বোচ্চ ক্ষেত্রফলের এই মানটাকে বিয়োগ করবা, অথবা সর্বোচ্চ ক্ষেত্রফলের যে মানটা আছে সেটা তুমি এটা দুটাই করতে পারো। যেহেতু তুমি এখানে মডুলাস অফ ব্যবহার করছো, সুতরাং এর ভেতরে মাইনাস চিহ্ন আসলেও সেটাকে তুমি প্লাস আকারে লিখতে পারবা। এখানে 50375 এটা দিবা, ঠিক আছে? এইখানে মানটি কত আসবে? এখানে যদি তুমি মান নির্ণয় করো তাহলে দেখতে পাবা যে এখানে মানটি আসবে তোমার 150, বোঝা যাচ্ছে এখানে এই যে 1.50375 এত সেন্টিমিটার স্কোয়ার আসবে। ওকে, তাহলে মাইনাস আসবে, কিন্তু এখানে মডুলাস অফ দেওয়ার কারণে এই মাইনাসটি প্লাস হয়ে যায়। তার মানে আমরা এখানে সর্বোচ্চ ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি পেলাম এটা। তাহলে তুমি আবার কি করবা? সর্বনিম্ন ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি বের করবা। চূড়ান্ত ত্রুটি অনুরূপভাবে বের করবে, তুমি কি করবে? 150 থেকে বিয়োগ করবা কত? 148.50375, এটাকে বিয়োগ করবা। বিয়োগ করলে কত আসবে? ক্যালকুলেটরে দেখো কত আসবে। এখানে তুমি 150 বিয়োগ 148.50 148.50375, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে 1.49 এতটুকু আসবে, 1.49 এইটা আসবে, ঠিক আছে? তাহলে একটা পেলাম কত? 1.50, এটা পেয়েছি সর্বোচ্চ ত্রুটি, আর একটা হচ্ছে 1.49 এটা পেলাম সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার স্কোয়ার। এখন তুমি চলে যাও আপেক্ষিক ত্রুটির ওই সূত্রে, যেহেতু তুমি আপেক্ষিক ত্রুটি, ক্ষেত্রফল নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি বের করছো। এবার তুমি লিখবা, আমরা জানি, হ্যাঁ আমরা জানি কি জানো? ক্ষেত্রফল নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি, ক্ষেত্রফল নির্ণয়ের আপেক্ষিক
আপেক্ষিক ত্রুটি। ওকে, তো ক্ষেত্রফল নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি কত সেইটা তোমরা জানো, সূত্রটা জানো, ওখানে সূত্রটা লেখাই আছে। সূত্রটা হলো চূড়ান্ত ত্রুটি। এখানে চূড়ান্ত ত্রুটি যে মানটা সেইটা তুমি কোনটা নিবা, এখানে যেটা বড় সর্বোচ্চ ক্ষেত্রফলের যে চূড়ান্ত ত্রুটি এই মানটি তুমি নিবা, অর্থাৎ 1.50375 নিবা। নিচে নিবা পরিমাপকৃত মান অর্থাৎ 150 এবং এর সাথে তুমি 100% গুণ করে দিবা, যেটা হবে সেটাই হলো তোমার ক্ষেত্রফল নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি। তো তুমি যদি এটা দেখো তাহলে কত আসবে, আমরা দেখি এখানে 1.5037 ইন্টু 100 ডিভাইডেড বাই কত, 150.37 ডিভাইডেড বাই হচ্ছে 150। ওকে, এর সাথে আমরা এই যে দেখো এখানে আসছে কত মান, 1 পয়েন্ট, এই যে এতগুলো মান আসছে, তার মানে 1.002, তার মানে এটাকে কি ধরতে পারি আমরা, 1% এটা ধরে নিতে পারি। ওকে, তাহলে আমার এখানে ক্ষেত্রফল নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি হচ্ছে কত, 1%। এখন তুমি চিন্তা করো, তুমি দৈর্ঘ্য পরিমাপের যে আপেক্ষিক ত্রুটি এই মানটি কিন্তু পেয়েছিলে কত, 0.5। এটা কিন্তু তোমার একই দেওয়াই আছে, দেখো তোমার এই যে প্রশ্নে দেওয়া আছে, এখানে দৈর্ঘ্য যখন তুমি পরিমাপ করেছিলে তখন আপেক্ষিক ত্রুটির মান কত ছিল, 0.5। এখন ক্ষেত্রফল যখন তুমি ত্রুটি বের করছো, ক্ষেত্রফল নির্ণয় যে আপেক্ষিক ত্রুটি বের করছো, তখন তুমি পাইলে কত, 1। নিঃসন্দেহে এই 1টা হচ্ছে 0.5 এর দ্বিগুণ, তার মানে আমি 1কে এইভাবে লিখতে পারি 2 ইন্টু 0.5, অর্থাৎ 0.5কে 2 দ্বারা গুণ করলে কিন্তু 1 আসে। ওকে, তার মানে এইটা, সুতরাং আমরা বলতে পারি অতএব এই যে ক্ষেত্রফল নির্ণয়ের যে আপেক্ষিক ত্রুটিটা, দেখো এখানে আমরা লিখতে পারি লাস্টে যে উদ্দীপকের আয়তাকার বস্তুর ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটির দ্বিগুণ। এখানে ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি, ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি সমান 2 ইন্টু, এইটা হলো 0.5 কি, দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি, দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি দিয়ে প্রমাণিত হলো বা গাণিতিকভাবে বিশ্লেষণ করা হলো। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এই পুরো অধ্যায়ের আপেক্ষিক ত্রুটি এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই যেভাবে অঙ্ক করে দিলাম ঠিক সেইভাবে তোমরা আপেক্ষিক ত্রুটির অঙ্কগুলো সমাধান করবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।